আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। হয়তো তোমরা চলে এসছো, আমি বড় লেট। কেমন হলো তোমাদের ঈদ? কেমন কেটেছে জানি না, নিশ্চয়ই ভালো কেটেছে। এবং পারিপার্শ্বিক খুব পরিবর্তন আমরা লক্ষ্য করছি। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বেশি, মৃতের সংখ্যা বেশি হচ্ছে, আবার লকডাউন উঠে গিয়েছে, সবার মধ্যে একটু একটু টেনশন কিন্তু বিরাজ করছে, তাই না? ঠিক এই সময়ে পড়াশোনাটা করা একটু কঠিন। তারপরেও মানে আমাদের প্রফেশনটা তো একটু ভিন্নতর, যে কোনো সময় আমাদেরকে সবকিছু সাহসের সাথে মোকাবেলা করতে হয়। আর আমাদের সাহসটা হচ্ছে কিন্তু অনেকখানি অংশ আমাদের সাহসের হচ্ছে আমাদের জ্ঞান। সেই জন্য আমরা জানি বলে কিন্তু আমরা সাহস হারাই না। তো সেই জ্ঞান অর্জনের জায়গা থেকে বলবো যে আমাদের জ্ঞান অর্জনটা যত সুন্দর হবে আমরা তাকে তত ভালো কাজে লাগাবো এবং আমরা তত শক্তিশালী হব। এই যে আমরা বিগত কয়েকটা লেকচার জুড়ে যে পড়ছিলাম নরমাল লেবার, এখনো কিন্তু তার আশেপাশেই আছি। এই নরমাল লেবার সম্পর্কে আমাদের জানা যত ভালো হবে, যত আমাদের পরিপক্কতা হবে, স্কিল বাড়বে, আমরা কিন্তু নরমাল ডেলিভারিকে ভয় পাবো না। বেশিরভাগ মানুষ সিজার কেন করে জানো? ভয় করে। রুগীরা এসে মনে করে যে নরমাল হতে গিয়ে কি জানি সমস্যা হবে, ঠিক আছে সিজার করে দেন। ডাক্তার মনে করে কি জানি নরমাল লেবার এতক্ষণ ধরে কখন কি হয়ে যায়, ঠিক আছে সিজার করে দেই। কিন্তু আমরা যদি কোনো বিষয়ে একটা ভুল ডিসিশন নেই, তাহলে সেই ভুলের যে খেসারত সেটা কিন্তু মাল্টিপ্লাইড হারে দিতে হয়। সো দ্যাট ঠিক এমনই একটা ঘটনা কিন্তু হয়েছে। যেসব জায়গায় সিজারের রেট অনেক বেড়েছে ডিউ টু সাম আননেসেসারি ইন্ডিকেশন, ওটাতে আসলে আননেসেসারি বললেও কি আর ইন্ডিকেশন বলা যায় না, বলা যায় যে অ্যাভয়েডেবল কিছু সিজারিয়ান সেকশনকে কিন্তু সিজার করা হচ্ছে, কিন্তু তা দিয়ে কিন্তু ভয় দূর করা যাচ্ছে না। কারণ ভয় তাতে, সত্যিকারের ভয় তাতে অনেক গুণে চেপে ধরেছে আমাদেরকে। এবং সেটা কিন্তু এখন প্ল্যানার, অ্যাডমিনিস্ট্রেটর তাদের কিন্তু রিয়েলাইজেশনে আসছে যে অতিরিক্ত সিজারের রেট কখনোই ভালো না। তো সেই কারণে আমরা আজকে অমনি একটা সাবজেক্ট পড়বো, সেটা হচ্ছে পার্টোগ্রাফ, যেটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা ঠিক কোন জায়গাটায় আছি, আমাদের সিজারের প্রয়োজন আছে কিনা। যেখানে প্রয়োজন আছে সেখানে যদি আমি হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে সেটাও কিন্তু বিশাল বড় ভুল করা হয়ে যাবে। সো দ্যাট সেগুলাকে আমরা হ্যাঁ, অনেকে জয়েন করেছো, সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু লেট হয়েছি, সুতরাং গল্প টল্প পরে হবে, পড়াশোনার কথা আগে শেষ করব। তো যেটা বলছিলাম যে পার্টোগ্রাফ যখন আমরা প্রপারলি মেনটেন করতে পারবো, আমরা কিন্তু অনেকগুলো সিজার অ্যাভয়েড করতে পারবো, লং লেবার, অ্যাবস্ট্রাক্টেড লেবারের কমপ্লিকেশন অ্যাভয়েড করতে পারবো। তো আসলে তাহলে আমাদের জানতে হবে যে পার্টোগ্রাফের কি ইম্পর্টেন্সটা, কি, কিভাবে পার্টোগ্রাফের প্লটিংটা করতে হয়। আমরা ছোট্ট একটা জিনিস, পার্টোগ্রাফ ছোট্ট একটা অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে পার্টোগ্রাফের ইম্পর্টেন্স যতই আমরা মুখে মুখে বলি, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে পার্টোগ্রাফ ফিল আপ করতে খুব বেশি ইন্টারেস্টেড না। কেন যে ইন্টারেস্টেড না, সেটা নিয়ে একটা রিসার্চ হতে পারে, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই জিনিসটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই। আমাকে যদি বলে সিটিজি করো, আমি যতটা খুশি হয়ে সিটিজি করি, পার্টোগ্রাফ দিলে অতটা খুশি হয়ে করি না। কিন্তু ছোট ছোট অনেক কাজের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে আছে, সেটা আমাদের মনে রাখতে হবে এবং তাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। ইট ডিপেন্ডস অন মি। আমি যদি মনে করি যে একটা পালস ধরে আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবো, অনলি দেন আসলে ইনফরমেশন পাওয়া সম্ভব। কিন্তু আমি যদি এটাকে মূল্য না দেই এবং আমি যদি পালসে দেখার যে স্কিল সেটা যদি ডেভেলপ না করি, তাহলে আমি পারবো না। তো যাই হোক, আজকে আমরা পার্টোগ্রাফ সম্পর্কে পড়ি। পার্টোগ্রাফ তোমরা হয়তো কেউ দেখেছো বা শুনেছো। পার্টোগ্রাফ কিন্তু আর কিছু না, ক্লাস 8-9-এ আমরা যখন গ্রাফের অঙ্ক করতাম, তখন একটা ছক টানা শীট থাকতো আমাদের চোখের সামনে, কিছু ভার্টিক্যাল আর কিছু হরাইজন্টাল লাইন মার্কিং দিয়ে একটা শীট থাকতো আমাদের সামনে, যেটাকে আমরা বলতাম পার্টোগ্রাফি শীট, তাই না? তার একদিকে এক্স অ্যাক্সিস আছে, একদিকে ওয়াই অ্যাক্সিস আছে, সেটা তোমরা সবাই জানো। তো এই লেবারের জন্য যে পার্টোগ্রাফি শীট ইউজ করা হয়, সেটা অনেকটা সেই রকমই। হ্যাঁ, তো এখন আমরা একটু দেখি যে পার্টোগ্রাফ বলতে আমরা কি বুঝি, যে বা পার্টোগ্রাফকে তুমি কিভাবে ডিফাইন করতে পারো। আমি সবসময় বলবো যে ডেফিনেশন আমরা যা বলবো হুবহু তোমাকে সেটাই মুখস্থ করতে হবে না, কিন্তু প্রত্যেকটা ডেফিনেশনের কতগুলো খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টটার কোনোটা যেন বাদ না যায়, কোনোটা যেন চেঞ্জ না হয়,
এটা খেয়াল রেখে তুমি তোমার মতো ডেফিনেশন সাজাবে, কোনো অসুবিধা নাই। সো পার্টোগ্রাফি যে কম্পোজিট গ্রাফিক্যাল রেকর্ড, তাহলে এটা একটা রেকর্ড শিট অফ সার্ভিক্যাল ডাইলেটেশন অ্যান্ড ডিসেন্ট অফ হেড এগেইনস্ট ডিউরেশন অফ লেবার ইন আওয়ার্স। অনেক লম্বা কথা বলে ফেলেছে, তাই না? মোদ্দা কথাটা দাঁড়াচ্ছে যে একটা পেশেন্ট যখন লেবারে গিয়েছে, সে কয় ঘন্টা যাবত লেবারে আছে, কতক্ষণ যাবত লেবারে আছে, এবং সেই অনুসারে তার জরায়ুর মুখের সার্ভিসের ডাইলেটেশন কতটা হচ্ছে, হেড কতটা ডিসেন্ড করছে, এইটা যে আমরা টাইমের এগেনস্টে যে প্লটিংটা করছি তাকেই বলছি পার্টোগ্রাফ। কিন্তু পার্টোগ্রাফি কিন্তু শুধু এতটুকু জিনিস থাকে না, একটা লেবার ম্যানেজমেন্টের পুরো অংশটাই কিন্তু একটা পার্টোগ্রাফের দিকে তাকালেই বোঝা যায়। তাহলে আমরা লেবার পড়েছি কিন্তু আমরা লেবার ম্যানেজমেন্ট পড়িনি। তো লেবার ম্যানেজমেন্টের মধ্যে যদি আমি একটু থটফুলি চিন্তা করি যে আমাকে যদি একটা পেশেন্ট লেবারে আছে ম্যানেজ করতে দেওয়া হয়, তাহলে আমি কি ম্যানেজমেন্ট করবো? আমরা সব জায়গাতেই ম্যানেজমেন্ট করি, তাই না? মনে করে একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট, তাকে ম্যানেজ করি, একটা অ্যাকুট অ্যাবডোমেন, তাকে ম্যানেজ করি, একটা পিপিএইচ শক এসছে, তাকে ম্যানেজ করি, একটা রিটেন প্লাসেন্টা, তাকে ম্যানেজ করি। তো এই ডিফারেন্ট কেসের ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু অনেক মিলও থাকে। কিন্তু যখন একটা পেশেন্ট প্রেগনেন্ট লেবারে গিয়েছে, তার কম্পোনেন্ট গুলো কিন্তু কোয়াইট ডিফারেন্ট। তাহলে যদি পেশেন্টটা লেবারে যায়, আমাকে কি ম্যানেজ করতে হবে? দেখো, ম্যানেজ করতে হবে, আমাকে দেখতে হবে ফিটাল ওয়েলবিং ঠিক থাকছে কিনা, আমাকে দেখতে হবে ম্যাটারনাল ওয়েলবিং ঠিক আছে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোগ্রেস অফ লেবার। আমরা এই তিনটা কম্পোনেন্টকে কিন্তু দেখি। আমার কাছে যখন একটা লেবারের পেশেন্ট থাকে, তাহলে আমি কি করব? ফিটাল কম্পোনেন্ট দেখার জন্য বাচ্চার হার্ট দেখবো, হার্ট যখন দেখবো তখন হার্টের রিদিম কেমন আছে, কত রেট আছে, রেগুলারিটি আছে নাকি ইরেগুলার হয়েছে, ড্রপ বিট আছে কিনা, এগুলো সব দেখি, সবাই জানো এগুলা। এটা হলো হার্টবিট দেখলাম। আর কি দেখতে পারি? যদি তার মেমব্রেনটা রাপচার থেকে থাকে, লাইকারটা দেখতে পারি, লাইকারের অ্যামাউন্ট দেখি, লাইকারের কালার দেখি, এটা কি ওয়াটারি, এটা কি প্লেন লাইক ওয়াটার, অথবা এটা স্টেইন কিনা, যদি স্টেইন হয় কি ধরনের স্টেইনিং। একটা পোস্ট অপারেটিভ বা পোস্ট পার্টাম পোস্ট ডেটেড প্রেগন্যান্সি বা পোস্ট ম্যাচিউর প্রেগন্যান্সি, পোস্ট ম্যাচুরিটির যে প্রেগন্যান্সিটা, পোস্টার্ম বা পোস্ট ডেটেড প্রেগন্যান্সিতে যে লাইকারের কালার থাকে, সেটা কিন্তু একটু স্টেইনড হয়, একটু গোল্ডেন কালার হয়। হ্যাঁ, তো আবার যখন একটা পেশেন্ট লেবারে থাকে, তখন কি হয়? ফিটাল হেডে প্রেসার পড়ে, প্রেসার পড়লে তার ভ্যাগাল স্টিমুলেশন হয়, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হওয়ার জন্য বাউল মুভমেন্ট হয়, এবং কি হয়? ইন্টেস্টাইনের মধ্যে যে মেকোনিয়াম গুলো, স্টুল গুলো আছে, সেটা মেকোনিয়াম হিসেবে বাইরে আসে। তাহলে লাইকারটা তখন মেকোনিয়াম স্টেইন হবে। তো এই যে ডিফারেন্ট কালার কিন্তু আমাদেরকে ডিফারেন্ট ইমপ্রেশন দেয় যে কি আছে ভিতরে, কি হয়েছে। সুতরাং দেখলাম ফিটাল কন্ডিশন। ম্যাটারনাল কন্ডিশনে আমরা ম্যাটারনাল পালস দেখি, ব্লাড প্রেশার দেখি, টেম্পারেচার দেখি, রেসপিরেটরি রেট দেখি, মায়ের ইউরিনের আউটপুট কেমন হচ্ছে সেটা দেখি, অ্যাসিডোটিক ব্রিদিং হচ্ছে কিনা, অনেক প্রলং লেবারে আছে মা, সেটা দেখি। এই যে ম্যাটারনাল কন্ডিশন গুলো আমরা দেখলাম, ফিটাল কন্ডিশন গুলো দেখলাম, আর প্রোগ্রেস অফ লেবার দেখার জন্য আমরা কি দেখি? ইউট্রাসের কন্ট্রাকশন, তাই না? আমরা বলেছিলাম যে শুরুর দিকে কন্ট্রাকশনের ইন্টারভালটা বেশি থাকে, ফ্রিকোয়েন্সি কম থাকে, এবং কন্ট্রাকশনটা কম সময়ের জন্য পারসিস্ট করে। তারপরে আস্তে আস্তে যখন সে অ্যাক্টিভ ফেজ অফ লেবারে যায়, তখন কন্ট্রাকশনটা বাড়ে, অলমোস্ট 3 কন্ট্রাকশন পার 10 মিনিটস সেটা হবে। কন্ট্রাকশনটা পারসিস্ট করতে হবে 20 to 40 সেকেন্ড, এবং সেটা হচ্ছে যেটা বললাম 3 কন্ট্রাকশন পার 10 মিনিট, এরকম করে কন্ট্রাকশনটা আসছে। তার মানে প্রোগ্রেস অফ লেবার তার ঠিক আছে। আর কি, এই কন্ট্রাকশনের সঙ্গে সঙ্গে হেডটা গ্রাজুয়ালি ডিসেন্ড করতে থাকবে এবং সার্ভিক্সটা গ্রাজুয়ালি ডাইলেট করতে থাকবে। এগুলো দেখে আমরা বুঝি যে প্রোগ্রেস অফ লেবার হচ্ছে। ধরো হেড ডিসেন্ড করেনি, কিন্তু তার প্রাইমি ইফেসমেন্টটা গ্রাজুয়ালি ইনক্রিজিং, তার মানে শর্টেনিং অফ দ্য সার্ভিক্স হচ্ছে গ্রাজুয়ালি, দ্যাট ইজ অলসো প্রোগ্রেস। অথবা আগে ছিল 2 সেন্টিমিটার ডাইলেটেড, এখন সেটা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ডাইলেটেশন হয়েছে, দ্যাট ইজ অলসো প্রোগ্রেস অফ লেবার। সো এই যে আমি দেখলাম একটা পেশেন্টকে লেবার ম্যানেজমেন্ট করতে গিয়ে এই যে ফাইন্ডিংস গুলো আমি চেক করলাম, সেই ফাইন্ডিংস গুলোকে আমরা কি করি? সেই ফাইন্ডিংস কে আমাদের ডকুমেন্টেশন করতে হয়, তাই না? আমরা ফাইলের মধ্যে আগে লিখতাম, কি লিখতাম? ফিটাল হার্ট রেট রেগুলার 140 রেগুলার, হ্যাঁ, তারপরে লাইকার ক্লিয়ার, তারপরে লিখতাম ম্যাটারনাল কন্ডিশন, লিখতাম সার্ভিসের রিপ্লেসমেন্ট ডাইলেটেশন লিখতাম। মনে করো আজকে হলো 31 তারিখ,
নাকি আজকে 30 তারিখ 31 তারিখ 31st মে at 9 AM দিয়ে আমার ফাইন্যান্সগুলো সব লিখে নিচে একটা সই করে নাম লিখে আসতাম। সেটার মানে কি দাঁড়ালো? মানে হচ্ছে আমি এটা ডকুমেন্টেশন করলাম, সো দ্যাট আমি একসাথে যদি 15-20টা রুগী দেখি আমি কিন্তু ভুলে যাব কার কি ফাইন্যান্স ছিল। সেজন্য আমাকে ডকুমেন্টেশন করতেই হবে। অথবা আমার ডিউটি আর শেষ হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি, আমার নেক্সট ম্যান আসবে, শেষে জানবে যে ও আচ্ছা এর 9টার সময় এরকম ছিল, হ্যাঁ প্রোগ্রেসটা ভালোই আছে। অথবা ভাববে তখনও যা দেখেছিল সার্ভিসে ভ্যালিডেশন এখনো 4 ঘন্টা পরে ওরকমই আছে, তাহলে তো প্রোগ্রেস হয়নি। এটা সে পড়ে পড়ে দেখতো। এই কষ্টটাকে কমিয়ে এট এ গ্লান্স দেখাটার জন্য আমরা চোখের সামনে এমন কিছু দেখতে চাই যেখানে একটা নজর দিয়েই অনেক কিছু বোঝা যায়, সেটাই হচ্ছে পার্টোগ্রাফ। ওকে, তাহলে পার্টোগ্রাফি আবার বলি, কম্পোজিট, এই জন্য কম্পোজিট, তাই না? অনেক কম্পোনেন্ট আছে। গ্রাফিক্যাল রেকর্ড অফ সার্ভিক্যাল ডায়ালিটেশন এন্ড ডিসেন্ট অফ হেড, এই দুটো মূল জিনিস। মূলত আমরা দেখতে চাই প্রোগ্রেস অফ লেবারের কি অবস্থা আছে। It also gives information about fetal and maternal condition which all are recorded in a single sheet of paper. তাহলে তুমি যদি ডেফিনিশনের প্রথম অংশটুকু বলে পরেরটা না বলো, এটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। এটা অবশ্যই আমাদেরকে সেই সায়েন্টিস্টের কথা বলতে হবে যিনি পার্টোগ্রাফটাকে আবিষ্কার করেছিলেন, ফ্রাইডম্যান 1954 এ ফার্স্ট ডিভাইস দিয়েছে। তাহলে দেখো যে মানুষ কষ্ট করে এমন একটা জিনিস তৈরি করে দিয়ে গিয়েছে যেটার কল্যাণে আমরা কিন্তু নর্মাল ডেলিভারির সংখ্যা বাড়াতে পারছি, সিজারের রেট কমাতে পারছি, প্রলং লেবার অবস্ট্রাকটেড লেবার হয়ে রোগী খারাপ হচ্ছে না। তো এটা অনেক বড় বেনিফিট। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে একটা পেশেন্ট লেবারে গেলে এই যে আমরা দেখি, ঘড়ি ধরে ধরে দেখি কন্ট্রাকশন কতক্ষণ হচ্ছে, কতক্ষণ পরে পরে আসছে, এটা যে আমরা দেখি, এটা কিন্তু আমরা পার্টোগ্রাফি রেকর্ডটা তৈরি করব। তাহলে পার্টোগ্রাফ ইউজ করলে তার কতগুলো কি সুবিধা আছে? Pathograph offers an objective basis for over time monitoring the progress of labor, maternal and fetal well-being, যেটা আমরা অলরেডি বলেছি। A single sheet of paper can provide details of necessary information at a glance, তাই না? এই কথাটা আমরা বললাম। Repeated recording of labor events can be avoided, তাহলে বারবার যে রেকর্ড করা, বারবার একই কথা লিখছি বারবার লিখছি, সোয়ানাটা দেখেছি, তারপরে একটার সময় দেখেছি বলে আবার সেই একই কথা লিখতাম। এখন আমার এই রিপিটেড রেকর্ডিং এর কোনো প্রয়োজন নেই, আমি শুধু একটা করে ক্রস চিহ্ন দিব অথবা একটা গোল্লা দিব, এটা দিয়ে আমি বুঝিয়ে দিব যে কি আছে ফাইন্ডিংস। এবং এটা খুবই ইউনিফর্ম, একই শীট সারা দেশ জুড়ে ব্যবহার করা হচ্ছে, সারা বিশ্ব জুড়ে ব্যবহার করা হচ্ছে, একই ফর্ম। তো সেটা আমরা যদি অভ্যস্ত হই, তুমি বাংলাদেশে আছে না ইউকেতে আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, তুমি পার্টোগ্রাফির শীটের দিকে তাকালে একই ইনফরমেশন পাবে। enables early detection of abnormalities of labor, তাহলে আর্লি ডিটেক্ট করতে পারছি। মনে করে একটা পেশেন্টের is not adequate for fetal head, তাহলে কি হলো, হেড ঢুকবে না, হেড ঢুকবে না। এখন তুমি বসেই আছো, দেখি অপেক্ষা করি, কেবল তো লেবার শুরু হয়েছে, কেবল 3-4 সেন্টিমিটার সার্ভিসের ডায়ালিটেশন হচ্ছে, নিশ্চয়ই সময় গেলে হেড ঢুকবে। অথবা ভালো রকম কন্ট্রাকশন আছে, তারপরেও আবার কেউ পিটন ড্রিপ দিচ্ছে, অক্সিটোসিন দিচ্ছে, মনে করছে যে ভালো করে কন্ট্রাকশন আসলে, ভালো চাপাচাপি করলে নিশ্চয়ই হেড ঢুকবে। বাট দ্যাট শুড নট বি, কারণ যেটা অবস্ট্রাকটেড লেবার, যেখানে ডিসপ্রপোর্শন আছে, সেখানে তুমি হাজার চেষ্টা করলেও ঢুকাতে পারবে না। তার ফলে হবে কি, এই যে তুমি ওয়েট করলা, ফিটাল হেডে ক্রমাগত প্রেসার পড়লো, তখন কি হবে, ফিটাল ডিস্ট্রেস হবে, ফিটাল হাইপোক্সিয়া হবে, অ্যাসিডোসিস হবে, ইন্টারপার্টাম ফিটাল ডেথ হতে পারে, অথবা একটা অ্যাসফাইক্সিয়েটেড বাচ্চা ডেলিভারি হলো, রিসাসিটেশন করলা, অনেক কিছু করলা, অথবা একদম লেটে গিয়ে সিজারিয়ান অপারেশনও করলা, কিন্তু বাচ্চাটাকে কিন্তু বাঁচানো গেল না। তো আমরা কি চাই, আমরা চাই সেফ ডেলিভারি, whether it is occurring in vaginal route or abdominal route, that is not the question, আমরা একটা সেফ ডেলিভারি চাই। তাহলে অবশ্যই আমাদেরকে আর্লি ডিটেক্ট করতে হবে যে এই রাস্তায় এটা আসবে বা আসবে না। সেই জন্য তোমাকে একটা সুন্দর প্লটের সিস্টেম করে দেওয়া আছে। আমরা যখন পার্টোগ্রাফি ঢুকবো, আমরা দেখবো যে এত সুন্দর একটা সিস্টেম করে দেওয়া আছে যে তুমি তাকালেই বুঝতে পারবে যে তোমাকে এখন কি করতে হবে। It will prevent obstructed labor and rupture of uterus. দেখো, obstructed labor এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাডভার্স ইভেন্ট হচ্ছে রাপচার অফ ইউটেরাস। তো যদি আমি রাপচার ইউটেরাসকে প্রিভেন্ট করতে চাই, তাহলে কি, যখন অবস্ট্রাকশন হয়েছে তখনই আমাকে এটা প্রেগন্যান্সিকে টার্মিনেট করতে হবে, অর্থাৎ ডেলিভারি করে ফেলতে হবে। আমি যদি অবস্ট্রাকটেড লেবারকে আইডেন্টিফাই করে আর্লি
আইডেন্টিফাই করতে পারি, আর্লি ডেলিভারি করে দিতে পারি, তাহলে রাপচারের কোনো সুযোগ থাকছে না। তাহলে বুঝতে পারছো পার্টোগ্রাফ যদি আমরা প্রপারলি ইউজ করি তাহলে কি হবে, আমরা ম্যাটারনাল মর্টালিটি প্রিভেন্ট করতে পারবো, মরবিডিটি প্রিভেন্ট করতে পারবো, ফিটাল মর্টালিটি আর মরবিডিটিও প্রিভেন্ট করতে পারবো। এই জায়গাগুলোতে খুব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, অনলি দেন আমরা এটার গুরুত্ব দিতে পারবো। It can predict deviation from normal progress of labor early, so appropriate steps could be taken in time. It facilitates handover procedure. যেটা বলছিলাম যে আমার ডিউটি আওয়ার শেষ, আমি চলে যাব, এখন আরেকজন আসবে, মাসরুরের ওখানে নেটওয়ার্ক খারাপ লিখেছে, তো তুমি পরে দেখে নিও, রেকর্ডে থাকবে, পরে দেখে নিও। নাও তাহলে আমি আমার ডিউটি শেষ, আমি চলে যাচ্ছি, আরেকজন এসে এখন ডিউটি হ্যান্ডওভার নিবে, সো দ্যাট তাকে প্রত্যেকটা রেকর্ড আলাদা আলাদা করে করতে হবে না। সে যদি পার্টোগ্রাফি শীট ক্লিয়ারলি ফিল আপ করা থাকে, অ্যাপ্রোপ্রিয়েটলি ফিল আপ করা থাকে, তাহলে সে হ্যান্ডওভারে এসে সেই জিনিসটা সুন্দরভাবে পেয়ে যাচ্ছে। Then complications of obstructed labor and rupture uterus contributed up to 30% of maternal death in some areas. কিছু কিছু দেশে, কিছু কিছু জায়গায় দেখা গেল যে শুধুমাত্র অবস্ট্রাকটেড লেবার এবং রাপচার ইউটেরাস, দেখো রাপচার ইউটেরাস যদি হয় তাহলে কিন্তু ম্যাটারনাল ডেথ রেট অনেক বেড়ে যায়, বিকজ মা বুঝতে পারে না যে তার রাপচার হয়ে গিয়েছে, ইন্টারনাল ব্লিডিং হয়, এবং কোনো কিছু প্রস্তুতি হওয়ার আগেই দেখা যায় পেশেন্ট শকে এবং পেশেন্ট মে গো ইনটু ডেথ। 30% maternal death, তো হাইয়েস্ট ডেথ রেট হতে পারে ডিউ টু অবস্ট্রাকটেড লেবার এন্ড রাপচার ইউটেরাস, সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। Then proper use of pantograph have proved so useful in the reduction of both maternal and perinatal mortalities and morbidities. So proper use of pantograph has proved, এটা প্রুভ হয়েছে, এটার উপরে অনেক স্টাডি হয়েছে এবং এটার অনেক ভার্সন চেঞ্জ হয়েছে। 1954 থেকে শুরু করে স্টিল অনেকবার পার্টোগ্রাফকে অনেক হ্যান্ডি করা হয়েছে এবং অনেক চেঞ্জ হয়েছে, এবং সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ সায়েন্টিফিক এভিডেন্স। এবং পার্টোগ্রাফ কিন্তু WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা কিন্তু সমস্ত কান্ট্রিতেই পার্টোগ্রাফকে ম্যান্ডেটরি রিকমেন্ড করেছে ডিউরিং দ্য প্রসেস অফ লেবার। সুতরাং এটাকে আমাদের অনেক গুরুত্বের সঙ্গেই ভাবতে হবে। তাহলে এখন আমরা একটু পার্টোগ্রাফের চেহারাটা দেখি। তোমরা পার্টোগ্রাফকে সামনে নিয়ে দেখবে অথবা অনলাইনে ডাউনলোড করে নিবে, বইতেও পাবে, এবং প্রত্যেক লেবার রুমে কিন্তু প্রত্যেকের ইনস্টিটিউশনে তার লেবার রুমে কিন্তু পার্টোগ্রাফ আছে। তোমার ইনস্টিটিউশনের লেবার রুমে গিয়ে তুমি যদি দেখো পার্টোগ্রাফ নাই, তুমি কিন্তু স্টেট এটা চাইবে, বলবে যে আমাকে পার্টোগ্রাফটা বের করে দেন। দেখো ওখানে নার্স বের করে দিবে, ডাক্তার আছে সে বের করে দিবে, কোথাও না কোথাও ওটা রাখা আছে, থাকতেই হবে। তাহলে পার্টোগ্রাফটা দেখছো একটা গ্রাফ আঁকা আছে, তাই না, একটা গ্রাফিক্যাল শীট। সেখানে একদম শুরুতে দেখো একদম উপরের অংশে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পার্টোগ্রাফের কি কি কম্পোনেন্ট পার্ট আছে, তাহলে আমরা কিন্তু এখন সেই কম্পোনেন্ট পার্টের কথা বলছি। কি আছে আমাদের এখানে, পেশেন্টের নাম, আমরা কার জন্য পার্টোগ্রাফ ফিল আপ করছি সেটা অবশ্যই একটা পেশেন্ট পার্টিকুলার থাকতে হবে। তারপরে তার হচ্ছে সে কত গ্রাভিডা, এটাও ইম্পর্টেন্ট। আমি যদি উপর দিকে তাকিয়ে দেখি আমি যার পার্টোগ্রাফ দেখছি সে ফিফথ গ্রাভিডা, আর একজনের যদি দেখি সে প্রাইমি গ্রাভিডা, এই দুইটার পার্টোগ্রাফের দিকে তাকিয়ে আমার থিঙ্কিং কিন্তু কোয়াইট ডিফারেন্ট হবে। বিকজ যে ফিফথ গ্রাভিডা আমি মনে করি যে তার ডাইলেটেশন অফ দ্য সার্ভিস অনেক ভালো হওয়ার কথা, হেড অনেক ভালো ডিসেন্ড করার কথা, কিন্তু তার ক্ষেত্রে যদি সেটা প্রপারলি না হয় আমাকে চিন্তা করতে হবে। বাট ইন কেস অফ প্রাইমি আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম যে ইন কেস অফ প্রাইমি ইফেসমেন্ট যদি প্রগ্রেসিভলি হয় দ্যাট ইজ অলসো প্রোগ্রেস অফ লেবার। সুতরাং একটা পেশেন্টের রিফ্রেশমেন্ট গ্রাজুয়ালি বাড়ছে, আমি বলবো প্রাইমি ঠিকই আছে, কিন্তু যদি মাল্টি হয় আমি বলবো ডাইলেটেশনটা তো হয়নি বেশি, এটা ঠিক নাই। প্রাইমির জন্য কিন্তু আমি ডাইলেটেশন নিয়ে শুরুতেই মাথা ঘামাবো, তাহলে আমার গ্রাভিডা সম্পর্কে জানা দরকার। ইভেন এমন হতে পারে যে সে গ্রাভিডা 7, কিন্তু প্যারাতে গিয়ে দেখলাম 0+6, কি হলো তার মানে, কে বলবে খুব তাড়াতাড়ি একটু মানেটা বলো দেখি। পেশেন্ট হচ্ছে 7 গ্রাভিডা, প্যারা 0+6, তার মানে কি দাঁড়ালো, কি দাঁড়ালো তার মানে, কে বলতে পারবে এক কথায়, এক কথায় উত্তর চাই খুব দ্রুত, কেউ কোনো অ্যান্সার পাঠাচ্ছে না। প্যারা 0+6, 7 গ্রাভিডা, তার মানে দাঁড়াচ্ছে দেয়ার ইজ নো অ্যালাইভ ইস্যু,
তাই না? আমরা একটা কথা সহজেই বুঝতে পারছি, তার ঘরে কোনো জীবিত সন্তান নাই, তার 6টা কোনো না কোনো ভাবে নষ্ট হয়েছে, অপারেশন হয়েছে, এমআর হয়েছে, যা হয়েছে হোক, কিন্তু অ্যালাইভ ইস্যু নাই। দো শি ইজ 7 গ্রাভিডা, এই বাচ্চাটা তার কিরকম গুরুত্বপূর্ণ বুঝতেই পারছি আমরা। তাহলে আমাদেরকে কত বেশি ভিজিলেন্ট হতে হবে সেই জিনিসগুলো আমরা কেয়ারফুল হতে পারবো। তারপরে আছে একটু হসপিটালের অ্যাড্রেস, ঠিক আছে। দেন দেখো ডেট অফ অ্যাডমিশন, সে কবে ভর্তি হয়েছিল, কয়টার সময় ভর্তি হয়েছিল। তার মানে কি এই পেশেন্টটা যখন আমার কাছে ভর্তি হয়েছে তখন সে লেবারে ছিল কিনা, থেকে থাকলে সে কি ল্যাটেন্ট ফেজ অফ লেবারে ছিল নাকি অ্যাক্টিভ ফেজ অফ লেবারে ছিল, সেই বিষয়গুলো আমরা তখন বুঝতে পারবো। এর কিন্তু অনেক মেডিকেল লিগাল দিকও আছে। ধরো একটা পেশেন্ট ভর্তি হয়েছে 5 সেন্টিমিটার ডায়ালেটেশন নিয়ে, আমার হসপিটালে ভর্তি হচ্ছে সকাল 9টার সময়, এই কথাটা আমার রেকর্ডে এখানে লেখা আছে। এখন পেশেন্টের প্রোগ্রেস অফ লেবার অতটা আমি দেখতে পারিনি, অন্য কোনো কাজে অন্যদিকে হয়তো ব্যস্ত ছিলাম অথবা নেগলেক্ট করেছি, কেয়ার করিনি, ভেবেছি 5 সেন্টিমিটার হয়ে গেছে, ও তো ডেলিভারি হবেই। 4 ঘন্টা পরে আমি এসে দেখলাম যে পেশেন্ট আসলে রাপচার ইউটেরাস হয়ে গিয়েছে। আমি যখন ফের লেবার রুমে ঢুকলাম, ঢুকে এসে দেখলাম যে পেশেন্টের পেইন নাই, পেনে আমি যাওয়ার আগে খুব হইচই চেঁচামেচি হচ্ছিল, এখন এসে দেখছি তার কোনো পেন নাই, পেশেন্ট ঘামছে, পেশেন্ট পেল হয়ে গিয়েছে, এবং আমি প্রুভ করলাম যে আসলে পেশেন্টের রাপচার ইউটেরাস হয়েছে। তাহলে এখন কি আমার এগেইনস্টে মেডিকেল লিগ্যাল অ্যাকশন হওয়া উচিত কি উচিত না? নিশ্চয়ই হবে। যদি এই পার্টোগ্রাফের ফিল আপ করাটা ঠিক মতো থাকতো, যদি আমি ঠিক মতো দেখতাম তাকে, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম যে পেশেন্টের প্রোগ্রেস অফ লেবার হচ্ছে না, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, ম্যাটারনাল ডিস্ট্রেস হচ্ছে, কন্ট্রাকশন ওভার কন্ট্রাকশন হচ্ছে, এগুলো সব আমি বুঝতে পারতাম। আমি যেহেতু প্রপার টাইমে প্রপার মেজারটা নেইনি, সেই জন্য পেশেন্টের একটা বিশাল লস হয়ে গেল। তাহলে অ্যাজ ডক্টর আমার এই অ্যাক্টিভিটি মাস্ট বি পানিশেবল। কিন্তু যদি ঠিক উল্টাটা হতো যে না সবকিছু আমি পার্টোগ্রাফি একদম ঠিকঠাক আছে, ভালোই ছিল, তারপরেও হয়তো দেখা গেল যে একটা বাচ্চা স্টিল বার্থ হয়নি, কিন্তু ডেলিভারির পরে বাচ্চাটা ভালো করে কাঁদছে না, বাচ্চাটা ডেড হয়েছে, মেবি দেয়ার মেবি সাম আদার কজ, হয়তো বাচ্চার একটা হার্টের প্রবলেম আছে বা অন্য কিছু আছে, সেটার জন্য বাচ্চাটা লস হয়েছে, কিন্তু তার ডেলিভারি সংক্রান্ত কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি হয়নি। বুঝতে পারছো? তাহলে পার্টোগ্রাফটা খুব ভালোভাবে ফিল আপ করলে আমরা কিন্তু এটা মেডিকেল লিগ্যাল একটা সাপোর্ট পেতে পারি। নো বেবি অ্যালাইভ, হ্যাঁ ঠিক বলেছ। ওকে, নো বেবি অ্যালাইভ, ওকে, নো কিড অ্যালাইভ, হ্যাঁ সবাই ঠিক লিখেছো, থ্যাংক ইউ, সবাই ঠিক লিখেছো। আচ্ছা এখন তাহলে দেখছিলাম আমরা কম্পোনেন্ট গুলো, তাই না? তারপরে আরেকটা কথা কি লেখা আছে, রাপচার মেমব্রেন। অনেক সময় আছে যে পেশেন্ট মেমব্রেন রাপচার অবস্থাতেই আমার কাছে এসেছে, রাপচার মেমব্রেন যদি না থাকে তার মানে ইনট্যাক্ট আছে, ঠিক আছে। কখন রাপচার হয়েছে সেই টাইমটা আমাকে বলতে হবে, যে কয় ঘন্টা যাবত রাপচার নিয়ে সে আমার কাছে এসেছে। তাহলে এই প্রথম অংশটা এটাও একটা কম্পোনেন্ট যেখানে ডিটেলস গুলা আছে, ম্যাটারনাল ডিটেলস গুলা আছে। তারপরে হলো কি ফিটাল ফিটাল কন্ডিশন অ্যাসেসমেন্ট, এখানে আমরা ফিটাল কন্ডিশন গুলো সম্পর্কে বুঝতে পারবো। এখানে কি আছে, ফিটাল হার্ট রেট ট্রেসিং, হার্ট রেট আছে, এবং এখানে কিন্তু এই যে এই পাশে লেখা আছে 80, 100, 120, 30 লাইক দিস। তাহলে আমরা ফিটাল হার্ট রেটটা যদি হয় 80 কোথায় দিব, 120 হলে কোথায় দিব, কিভাবে দিব, সেই কথাটাই আমরা পরে আসবো। তারপরে কি লেখা আছে, মেমব্রেন, মেমব্রেনটা আমার যদি ইনট্যাক্ট থাকে তাহলে আমাকে অ্যামনিওটিক ফ্লুইডের কালার লিখতে হবে না। সুতরাং ইনট্যাক্ট যদি থাকে ইনট্যাক্ট, কিন্তু যদি রাপচার লিখি আমি, রাপচার হলে আমি লিখবো আর, ইনট্যাক্ট থাকলে লিখবো আই। তাহলে আমি যদি রাপচার লিখি তখন কিন্তু অবশ্যই আমাকে লিখতে হবে যে লাইকারের কালারটা কেমন ছিল। দেন আসি প্রোগ্রেস অফ লেবার, যেই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মধ্যে কি আছে, আছে সার্ভাইকাল ডাইলেটেশন প্লটিং করতে হবে, আর ফিটাল হেডের ডিসেন্ট প্লটিং করতে হবে, ঠিক আছে। এটা হলো প্রোগ্রেস অফ লেবারের পার্ট। এখন সার্ভাইকাল ডাইলেটেশনকে আমরা একটা ক্রস সাইন দিব, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এটা অনেক ছোট করা আছে, একটা ক্রস সাইন দিব আমরা, যেখানে আমরা সার্ভিসের ডাইলেটেশনকে এই গ্রাফ পেপার করে প্লট করবো, সেখানে একটা ক্রস সাইন দিয়ে প্লট করবো। আর ডিসেন্ট অফ ফিটাল হেডের জন্য দেখো, হেডের জন্য একটা গোল্লা আছে, ও এর মতো একটা গোল্লা আছে, সেটা আমরা দিব। এখন আমরা কোথায় দিব, কিভাবে দিব, সেটাতে পরে আসি।
তাহলে এই অংশটা দিয়ে আমরা দেখছি, এই অংশটা দিয়ে এই কম্পোনেন্টটা হচ্ছে প্রোগ্রেস অফ লেবার দেখার জন্য। দেন কি আছে, দেন আছে ম্যাটারনাল, ওই যে বলেছিল না এগেইনস্ট টাইম, এই দেখো একটা আওয়ারের ঘর আছে, আবার টাইমের ঘর লেখা আছে। হ্যাঁ, কত কয়টার সময়, ধরো 9 AM হতে পারে, 10 PM হতে পারে, 3 PM হতে পারে, আমরা সেটা লিখবো যে আমরা কয়টার সময় দেখলাম। আর এই গ্রাফের এই যে ছোট ছোট ঘর, ছোট ছোট প্রত্যেকটা ঘর মানে হচ্ছে হাফ অ্যান আওয়ার। তাহলে এরকম একটা পুরা ঘর মানে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা। আমি যদি এইখানে থাকি যে আমি 9টার সময় রুগীটাকে দেখে প্লটিং শুরু করেছি, তাহলে এখানে হবে 10টা, 11টা, 12টা, 1টা। তার মানে এই অ্যাটলিস্ট এইখানে এসে আমার একটা পিভি এক্সামিনেশন আবার করতেই হবে, দেখতে হবে, সো দ্যাট এই টাইমের এগেইনস্টে কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি সার্ভিসের ডায়ালিটেশনটা গ্রাজুয়ালি ঠিকমতো হচ্ছে কিনা, এক্সপেক্টেড লেভেলের মধ্যে আছে কিনা, এবং ফিটাল হেডের ডিসেন্টটা হচ্ছে কিনা। এটা যদি ঠিক থাকে তার মানে প্রোগ্রেস অফ লেবার ইজ গুড। তারপরে কি লেখা আছে, এটাও প্রোগ্রেস অফ লেবারের পার্ট, সেটা হচ্ছে কন্ট্রাকশন পার 10 মিনিট, প্রতি 10 মিনিটে কয়টা করে কন্ট্রাকশন হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। যদি আমরা 1 ঘরটা পূরণ করি তার মানে আমি বুঝবো যে 10 মিনিটে কন্ট্রাকশন হচ্ছে 3টা। আমি যদি 2টা ঘর উপরের দিকে পূরণ করি তার মানে হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে 2টা। 3টা ঘর পূরণ করা মানে পার 10 মিনিটে কন্ট্রাকশন হচ্ছে 3টা। এরকম ইভেন 5টা কন্ট্রাকশন হতে পারে, যদিও সেটা নর্মাল না, দ্যাট ইজ হাইপার কন্ট্রাকশন, বা তোমার হচ্ছে নর্মাল থেকে বেশি কন্ট্রাকশন হচ্ছে, সেটা 5টা ঘরও আমি পূরণ করতে পারি। এবং কিভাবে ঘরগুলো আমি পূরণ করব সেটা ডিপেন্ড করছে যে আমি কি ডট ডট দিয়ে ঘরটা পূরণ করব, না ড্যাশ দিয়ে করব, না পুরো এটাকে ব্ল্যাক করে দিব। সেটা ডিপেন্ড করছে যে কন্ট্রাকশনটা কতক্ষণ পারসিস্ট করে। যদি কন্ট্রাকশনটা এমন হয় 10 সেকেন্ড, 15 সেকেন্ড, যেটা প্রথম দিকে হয়ে থাকে, এখানে তো আমরা একটা জিনিস বলে রাখি যে অ্যাক্টিভ ফেজ অফ লেবারে সার্ভিসের ডায়ালিটেশন যখন 4 সেন্টিমিটার হবে অনলি তখন থেকে আমরা প্লটিং শুরু করব। সেজন্য দেখো এই যে 1 to 10 লেখা আছে, এই 1 to 10 মানে সার্ভিসের ডায়ালিটেশন যত বেশি হবে ক্রমাগত, তত আমরা উপরের দিকে প্লটিং এ আসবো। এবং এই লাইনটা শুরু হচ্ছে কিন্তু 4 সেন্টিমিটার ডায়ালিটেশন থেকে, বিকজ 4 সেন্টিমিটার আগে আমরা পার্টোগ্রাফ পূরণই করবো না। তাহলে অনেক সময় দুষ্টামি করে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, একটা সিনারিও দিতে পারে, একটা পেশেন্টের ডায়ালিটেশন হচ্ছে 3 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, তার এই ফাইন্ডিংস আছে, তুমি একটা পার্টোগ্রাফ প্লট করো। তুমি বলবা যে আমার পার্টোগ্রাফ প্লট করার এখন সুযোগ নাই, পার্টোগ্রাফ প্লট করবো যখন সার্ভিস 4 সেন্টিমিটার ডায়ালিটেশন হবে, নট বিফোর দ্যাট। হ্যাঁ, আমি একটা রোগীকে 6 সেন্টিমিটার ডায়ালিটেশন হচ্ছে সেরকম অবস্থাও পেতে পারি, তা আমি পেতে পারি যে 6 সেন্টিমিটার ডায়ালিটেশন সেরকম পেলাম, কিন্তু পার্টোগ্রাফি শুরু হয়েছে দেখো 4 সেন্টিমিটার ডায়ালিটেশন দিয়ে, তাহলে এর আগে 3 সেন্টিমিটার ডায়ালিটেশন কিন্তু কখনো পার্টোগ্রাফ পূরণ হবে না। ওকে, তাহলে কন্ট্রাকশন অ্যাক্টিভ স্টেজে কন্ট্রাকশনটা, এই কন্ট্রাকশন পার 10 মিনিট কিন্তু কতক্ষণ পারসিস্ট করছে, কম সময় পারসিস্ট করলে আমরা এই ঘরগুলোকে ডট 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 লাগাবো। যদি 20 to 40 সেকেন্ডের মতো পারসিস্ট করে তাহলে তখন ড্যাশ 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 দিব। মোর দেন 40 সেকেন্ড যদি পারসিস্ট করে তাহলে আমরা এটাকে ব্ল্যাক করে দেব। এটা দিয়ে আমরা তাহলে কন্ট্রাকশন বুঝলাম। তারপরে দেখো মায়ের কি ওষুধপত্র লাগবে বা কি ওষুধপত্র কখন দিলাম বা দিলাম না সেটাও কিন্তু রেকর্ড করা স্কোপ আছে। ছোট্ট করে যে লেখা আছে অক্সিটোসিন কত ইউনিট পার লিটারে দিলাম এবং কত ড্রপে দিলাম। ওই যে বললাম মেডিকো লিগাল বিষয় আছে, আবার ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের বিষয় আছে। আমার আগের জন 10 ড্রপস করে অক্সিটোসিন দিয়ে গিয়েছে, আমি কন্ট্রাকশনের চেহারা দেখে দেখছি ডট ডটই আছে, ডট কিন্তু ড্যাশ হয় নাই, তার মানে দাঁড়াচ্ছে যে তোমার কন্ট্রাকশনের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, এবং এট দি সেম টাইম দেখছি প্রোগ্রেস অফ লেবারটা স্লো হয়ে গিয়েছে। তখন কিন্তু আমি অক্সিটোসিন যে ও শুরু করেছিল ট্রেন, তার মানে সেটা ইনএফেক্টিভ হয়েছে, তাহলে ওটা ডোজটা একটু বেশি করে দিতে হতো বা প্রপারলি অ্যাডজাস্ট করা লাগতো কন্ট্রাকশন, সেটা করা হয়নি, তাহলে আমাকে সেটা কারেকশন করতে হবে। তো এই যে এট এ গ্লান্স কিন্তু আমি সমস্ত ইনফরমেশন গুলো পাচ্ছি। তারপরে ড্রাগ, কি কি ড্রাগ দিলাম এবং কোনো আইভি ফ্লুইড যদি দিয়ে থাকি সেটাও এই ঘরে আমি লিখবো। তারপরে হচ্ছে ম্যাটারনাল ওয়েলবিং, কেমন ম্যাটারনাল ওয়েলবিং এর জন্য মায়ের কি দেখবো, মায়ের পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো। দেখো ব্লাড প্রেশার একটা রেঞ্জ, তাই না, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক মিলে একটা ব্লাড প্রেশার, আমরা শুধু সিস্টোলিক শুধু ডায়াস্টোলিক বলবো না, তাহলে মেবি আমি বলবো 120/80, 160/100, যাই বলবো সেটাকে আমরা এইভাবে
প্রকাশ করবো। তার মানে যে ঘরে আমি লিখবো যদি এই রোগীটার কত আছে 90, যেহেতু এই রোগীরা 90/140 দেখাচ্ছে, তাহলে আমার ভিতরে কিন্তু প্লটিংটা হবে 90/140। এই মাঝখানে, এই দাগের মাঝখানে আমি এরকম উপরে একটা অ্যারো চিহ্ন দেবো, নিচে একটা অ্যারো চিহ্ন দেবো, দিয়ে দাগটাকে আমি জয়েন করিয়ে বলবো যে এটা তার ব্লাড প্রেশার। আর যদি এটা পালস হয় তাহলে আমি একটা ডট দিব। ধরো পালস তো একটা, তাই না, হয় 120 ম্যাটার্নাল পালস, 80 ম্যাটার্নাল পালস, 70 ম্যাটার্নাল পালস, যাই হবে সেই ঘরে একটা ডট দিব। এখন সেই ঘরটা কোন ঘর কিভাবে দেয়া হয় সেই কথাটা আমরা পরে আসছি। আচ্ছা, এখানে আছে কি মায়ের টেম্পারেচার বলেছিলাম, টেম্পারেচার সেটা আমরা রেকর্ড করবো বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মায়ের জ্বর এসে যেতে পারে, ডিহাইড্রেশনের তাপমাত্রা বাড়তে পারে। দেন ইউরিন, ইউরিনের আমরা ভলিউম দেখি, তারপরে অ্যাসিডন ব্রিদিং আছে কিনা সেটা দেখি। তো এইরকম করে হচ্ছে আমাদের পার্টোগ্রাফ। তাহলে পার্টোগ্রাফে টাইমের এগেনস্টেই সব প্লটিং গুলো হচ্ছে। এখানে ডিফারেন্ট কম্পোনেন্ট আছে। প্রথমে হচ্ছে ম্যাটারনাল ডিটেলস, তারপরে আছে ফিটাল কম্পোনেন্ট, তারপরে আছে প্রোগ্রেস অফ লেবার, দেন মেডিকেশন কি আমি ইউজ করলাম সেইগুলা, দেন হচ্ছে ম্যাটারনাল কন্ডিশন মনিটরিং। ক্লিয়ার? আরে ক্লিয়ার? আমরা একটু পজ দিই এখানে, তোমরা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা যেটুকু এখন পর্যন্ত শুনেছি সেটুকু কি বোঝা গিয়েছে? আমরা কি হজম করতে পারবো? এর মধ্যে কোথাও যদি রিপিটেশন চাও বলো। আমি শুধু পার্টোগ্রাফটাকে দেখে অনেক কথা বলেছি, পড়ার বাকি অংশের মধ্যে এই কথাগুলোই রিপিট হবে। ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, ওকে। সো একটু আবার লেবারের দিকে ফিরি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ইফাত লিখেছে ক্লিয়ার হয়েছে, তাসমিয়া লিখেছে ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আবার একটু লেবারের দিকে ফিরি। লেবারের দুইটা ফেজ আছে, অন দ্য বেসিস অফ ডাইলেটেশন অফ সার্ভিক্স। ঠিক আছে, মনে আছে তো? ইফেসমেন্ট এক জিনিস, ডাইলেটেশন এক জিনিস, কেন ডাইলেটেশন হয়, কিভাবে হয়, আমরা অনেক বেসিক কথা পড়ে এসেছিলাম, তাই না? ওকে, তাহলে ল্যাটেন্ট ফেজটা হচ্ছে when the dilatation is less than 3 সেন্টিমিটার, আর অ্যাক্টিভ ফেজ হচ্ছে dilatation is more than 3 সেন্টিমিটার। তুমি পার্টোগ্রাফ ফিল আপ করা শুরু করবে 4 সেন্টিমিটার ডাইলেটেশন থেকে, তার মানে অলরেডি তখন পেশেন্টের অ্যাক্টিভ ফেজ অফ লেবার। কিন্তু অ্যাক্টিভ ফেজের ডিমার্কেশন কিন্তু নট উইথ 4 সেন্টিমিটার ডাইলেটেশন। বিষয়টাকে ক্লিয়ার করে নাও। ল্যাটেন্ট ফেজ আর অ্যাক্টিভ ফেজের ডিভিশনটাই হচ্ছে উইথ 3 সেন্টিমিটার ডাইলেটেশন। ঠিক আছে, 3 সেন্টিমিটার নিচে হলে বলবো ল্যাটেন্ট ফেজ, 3 সেন্টিমিটার অ্যাবাভ হলে বলবো অ্যাক্টিভ ফেজ। আর পার্টোগ্রাফ কখন ফিল আপ করবো ডিউরিং দ্য অ্যাক্টিভ ফেজ অফ লেবার হোয়েন সার্ভিক্যাল ডাইলেটেশন বিকামস 4 সেন্টিমিটার। যদিও WHO এখন এটাকে 4 সেন্টিমিটার পরিবর্তে 5 সেন্টিমিটার বলছে, কিন্তু এখনো আমরা কিন্তু বই খাতায় সেই রেকমেন্ডেশনটা পাইনি, এখনো 4 সেন্টিমিটারই সব জায়গায় বলা হচ্ছে। তাহলে একটু পার্টোগ্রাফের ইতিহাস ঘাটি। পার্টোগ্রাফ তৈরি হয়েছিল সেই 1954 বলেছি ফ্রাইডম্যান। পরে গিয়ে কিন্তু ওখানে একে আরো বেশি ইউজফুল করার জন্য কিছু কিছু পরিবর্তন হয়েছে। তাহলে কি হয়েছে সেটা? Philpott and Castle in 1972 introduced the concept of alert and action line. কি আছে পার্টোগ্রাফি কিন্তু আমরা দেখে এসেছি, আমরা তখন কোনো কথা বলিনি এটা নিয়ে। দেখো এখানে সুন্দর দুইটা দাগ ছিল, অ্যালার্ট লাইন আর অ্যাকশন লাইন। আমরা এই দুটো নিয়ে কোনো কথা বলিনি, আমরা শুধু পার্টোগ্রাফের কম্পোনেন্ট নিয়ে কথা বলেছিলাম। এই অ্যালার্ট লাইন আর অ্যাকশন লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ছবিটা দেখি কি বোঝা যাচ্ছে, কে বামে কে ডাইনে? স্বপ্নিল শুভ বলেছে যে প্লট ক্রস আর প্লট জিরো এর ব্যাপারটা আরেকবার, হ্যাঁ আবার বলবো, অনেকবার বলবো, এটা তোমরা নিজেরাই করতে পারবে এরপরে। তো আমি কি কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিলাম? বলেছি যে অ্যালার্ট লাইন আর অ্যাকশন লাইন কে ডাইনে কে বাঁয়ে? বলো দেখি কে ডাইনে কে বাঁয়ে? আমি জানি তোমরা বলবে যে এটা আবার দেখে দেখে কে না বলতে পারবে, কিন্তু তবু আমি বলবো যে তোমরা এটা বলো, কারণ কোশ্চেন যখন আসে তখন মাথায় ঠিক রাখতে হবে ডান কোন দিকে আর বাম কোন দিকে।
তো দেখি নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে অ্যালার্ট লাইনটা লেফটে আর অ্যাকশন লাইনটা রাইটে। ভেরি গুড। হ্যাঁ, তোমরা অলরেডি লিখেছো। এই কথাটাই মনে রাখতে হবে, এই ছবিটাই মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় তুমি যখন লিখবে এমন হতে পারে যে ছবিটা তোমার সামনে নাই। সো অ্যাকশন মানে কি? টেক অ্যাকশন। আর অ্যালার্ট মানে কি? তুমি সতর্ক হও, তাই না? তাহলে আমাকে সতর্ক হতে হবে আর আমাকে অ্যাকশনে যেতে হবে, দুইটার মাঝে কিন্তু আমরা কিছু সময় পেয়ে যাই, ঠিক না? আমাকে অ্যালার্ট হতে হবে আর আমাকে এখন একটা পদক্ষেপ নিতে হবে, দুইটার মাঝে কিন্তু আমরা কিছুটা সময় পাই। তাহলে যতক্ষণ লেফটে দ্যাট ইজ বেটার, যতক্ষণ রাইটে ততক্ষণ হচ্ছে যে না আমি আরেকটু খারাপ পজিশনে পড়েছি। এই কথাটা ঠিক। তাহলে এখন দেখি যে আমার সব প্লটিং যদি এমন হয় যে সবই থাকছে অ্যালার্ট লাইনের লেফটে, দেন ইটস ফাইন। তুমি এদিকে তাকিয়ে দেখছো ও সব তো প্লটিং দেখছি অ্যালার্ট লাইনের লেফটে, দেন ইটস ফাইন, তোমার কোনো অসুবিধা নাই। আর যদি এটা ডাইনে সরে আসে তাহলে আমি অ্যাকশনের দিকে যাচ্ছি, আই মাস্ট বি মোর অ্যালার্ট, মোর ভিজিলেন্ট, আমাকে প্ল্যান করতে হবে। ধরো আমি একটা উপজেলা লেভেলে পেশেন্টটাকে ডিল করছিলাম, তাহলে আমার অ্যাকশনটা কি হবে? এই রোগীটা মনে হচ্ছে এখানে ডেলিভারি করানো যাবে না, তাহলে যেখানে সিজারের ফ্যাসিলিটি আছে সেখানে পাঠাচ্ছি। আমার এখানে অ্যানেস্থেটিস্ট নাই, সার্জন নাই, ব্লাড নাই, এখানে সম্ভব না, ইনচার্জ ছুটিতে চলে গিয়েছে, ইনস্ট্রুমেন্ট নাই, কত কিছু হতে পারে। তাহলে তুমি যে রোগীটাকে পাঠাবে সেই সেই জায়গাটাই কিন্তু তোমাকে এখন চিন্তা করে ফেলতে। অথবা কি করবা, তুমি অ্যাকশন নিবা, তুমি হয়তো একটা ফরসেপস করবা, একটা ভেন্টুস করবা, তোমার যন্ত্রপাতি হাতের কাছে আছে কিনা তুমি রেডি করে নাও। হ্যাঁ, তাহলে এই যে প্রস্তুতিগুলোর যে আমরা সময়টা পেলাম, সেটা যত আমি অ্যাকশন লাইনের দিকে আসবো তত আমি ভিতরে ভিতরে তৈরি হতে থাকবো। আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট ভালো লাগবে, আমি বলবো যে আমি ফরসেপস করবো, এরপরে আর আগাচ্ছে না, ঠিক আছে, যদি না হয় ফরসেপস ফেল হয়, ফরসেপ হয়, আমি কিন্তু সিজারে যাব, ওটিটা রেডি করে রাখো, সিস্টারকে বলে রাখো আমি যে কোনো মুহূর্তে ওটি কল দিতে পারি, অ্যানেস্থেটিস্টকে বলে রাখো। এইগুলার জন্য কিন্তু আমরা সময় পেলাম। ওকে, তাহলে এই দুটো লাইন আছে, সেই লাইনের ঐতিহাসিক তথ্য যা সেটা জানি। ফিলপট এন্ড ক্যাসল 1972 তে তারা ইন্ট্রোডিউস করে দি কনসেপ্ট অফ অ্যালার্ট লাইন এন্ড অ্যাকশন লাইন। এখন অ্যালার্ট লাইনটা কি? রিপ্রেজেন্ট দ্য মিন রেট অফ স্লোয়েস্ট প্রোগ্রেস অফ লেবার। সেই জন্য বলেছি যত অ্যালার্ট লাইনের বাঁয়ে বাঁয়ে কাজ শেষ হবে তত ভালো, নর্মাল প্রোগ্রেস। কিন্তু অ্যালার্ট লাইনকে টাচ করে যে প্লটিং সেটাও খারাপ নয়, এটা হচ্ছে মিন রেট অফ স্লোয়েস্ট প্রোগ্রেস অফ লেবার, এখানেও ভালো। অ্যাকশন লাইন মানে appropriate action should be taken. Normal lever is plotted to the left alert line. তাহলে alert line এর লেফটে যদি থাকে তুমি জানবা যে নরমাল লেবার, ওই যে নরমাল লেবারের ডেফিনিশন পড়েছিলাম, স্পন্টেনিয়াস অনসেট, তারপরে তোমার মিনিমাম এজ, নো প্রলংগেশন অফ ডিউরেশন অফ লেবার, সেফটি অফ ম্যাটারনাল এন্ড নিউবর্ন, সব কিছু ঠিক থাকলে দ্যাট ইজ নরমাল লেবার। এবং নরমাল লেবার হতে গেলে প্লটিংটা হবে টু দ্য লেফট অফ দ্য অ্যালার্ট লাইন। তাহলে বুঝতে পারছো একটা এমসিকিউর কোশ্চেন ফাঁস না? নরমাল লেবার অ্যালার্ট লাইনের কোন দিকে থাকবে জেনে গেলাম। এখন দেখো তোমরা বলেছিলাম যে ক্রস আর জিরোটা আবার বলতে হবে। ক্রস মানে যখন আমি সার্ভিক্সের ডাইলেটেশনকে প্লট করব তখন দিব ক্রস। আচ্ছা, এই পার্টোগ্রাফটা কিন্তু ঠিক আগের পার্টোগ্রাফের মতো নয়, তাই না? আগের পার্টোগ্রাফের চেহারাটা একটু ভিন্নতর না? দেখো, আগের পার্টোগ্রাফে সরাসরি 4 সেন্টিমিটার থেকে অ্যালার্ট লাইনটা উঠে গিয়েছে, এই পার্টোগ্রাফে অ্যালার্ট লাইনটা এইরকম মাঝখান থেকে, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এই অংশটা কেটে ফেলা হয়েছে, লেফটের অংশটা কিছু নাই নতুন পার্টোগ্রাফে। তো সেটা করা হয়েছে যে তাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য এটা করা হয়েছে। এই পার্টোগ্রাফি কি ছিল? ল্যাটিন ফেজ ছিল, ল্যাটিন ফেজের একটা প্লটিং ছিল। কিন্তু আমরা পরবর্তী যে পার্টোগ্রাফ, রিভাইজ পার্টোগ্রাফ যেটা পেয়েছি, মডিফাইড পার্টোগ্রাফ, সেখানে কিন্তু ল্যাটিন ফেজটি শো করা নেই, এখানে সরাসরি অ্যাক্টিভ ফেজটি শো করা আছে। তাহলে এই পার্টোগ্রাফ আমার এখনকার দিনের পার্টোগ্রাফ মোটেই নয়, এটা একটা পুরানো আগের দিনের পার্টোগ্রাফ, ঠিক আছে? এখন দেখি আমরা পার্টোগ্রাফের বেনিফিট কি। Effective standard for observing the progress of labor, provides early detection for the unsatisfactory progress, detection of capillary disproportion before obstruction appears, helps to make quick and logical decision for managing labor, identify the necessary intervention, simple, low cost, accessible and fair.
আমি যদি বলি যে না আমি লেবার প্রোগ্রেস সবকিছু আমি সিটিজি ছাড়া দেখবো না, সেটা আমার সব জায়গায় অ্যাভেলেবল না হতে পারে, সেটা কস্টলি। আচ্ছা আল্ট্রাসাউন্ড করে দেখো, ফিটাল হেডের পিএইচ করে দেখো, সবই করা সম্ভব, কিন্তু তোমার ফিজিবিলিটি থাকতে হবে, অ্যাভেলেবিলিটি থাকতে হবে, কস্ট ইফেক্টিভ হতে হবে, সেটা মানুষের জন্য অ্যাক্সেসিবল হতে হবে। হ্যাঁ, তুমি যদি আজকে ধরো নাম করে একটা প্রাইভেট হসপিটালে যাও, সেখানে মাথার কাছে আল্ট্রাসাউন্ড রাখা আছে, সিটিজি রাখা আছে, ইন্টারপ্যাটার্ন সিটিজি মনিটরিং হয়, সেখানে ফিটাল স্কাল ব্লাড দেখা হয়, তার মানে এইসব ইকুইপমেন্ট দিয়ে তারা নিজেদের স্কিনের জায়গাটাকে আরো রিচ করেছে, সো দ্যাট ফিটাল আউটকাম যেন কোনোভাবেই রিস্কি না হয় সেটা আইডেন্টিফাই করার জন্য। কিন্তু সেটা কি সব পেশেন্টের জন্য অ্যাক্সেসিবল? সবাই কি ওরকম একটা বিশাল নাম করা হাসপাতালে যেতে পারবে? তো থাকলেই হবে না, অ্যাক্সেসিবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সুতরাং এই পার্টোগ্রাফটা হচ্ছে সিম্পল, লো কস্ট, অ্যাক্সেসিবল। তুমি এত কম খরচের একটা জিনিস, সেটা কিন্তু তোমার বান্দরবনে বসে বসেও ডেলিভারির সময় একজন পার্টোগ্রাফ ফিল আপ করতে পারে। Now, what are the impacts of using পার্টোগ্রাফ? এই যে আমরা এতবার পার্টোগ্রাফ বলে, তুমি দেখবা ইনস্টিটিউশনে পার্টোগ্রাফ বলে সবাই মাথা খারাপ করে দেয়, কারণ পার্টোগ্রাফ লোকেরা ফিল আপ করে না। কিন্তু পার্টোগ্রাফ ইউজের ইম্প্যাক্টটা কি দেখো, can reduce the incidence of prolonged labor from 6.4% to 3.4%. তার মানে দাঁড়াচ্ছে তুমি যদি পার্টোগ্রাফ ইউজ না করতা, তাহলে কি তুমি লেবারের প্রোগ্রেস দেখতে না? দেখতা, তুমি রেকর্ড করতা। কিন্তু এখানে যেমন সুনির্দিষ্ট ভাবে আছে এবং তোমার চোখের সামনে প্রত্যেকটা সিনারিও যেমন উঠে এসছে, পার্টোগ্রাফ ইউজ না করলে কিন্তু সেটা সম্ভব না। সেই জন্য বলছে যে অনলি বাই ইউজিং পার্টোগ্রাফ তুমি প্রলং লেবারকে কমিয়ে আনতে পারো 6.4% থেকে 3.4%। প্রপোর্শন অফ লেবার রিকোয়ারিং অগমেন্টেশন, তাহলে কত পার্সেন্ট অফ লেবারের ক্ষেত্রে তোমার অগমেন্ট করা লাগছে। অগমেন্ট করা আর ইনডিউস করা এক কথা নয়। ইন্ডাকশন অফ লেবার মানে হচ্ছে পেশেন্ট লেবারেই যায় নাই, আমরা আর্টিফিশিয়াল এইডের মাধ্যমে তাকে লেবারে দিলাম, দ্যাট ইজ ইন্ডাকশন। আর অগমেন্টেশন মানে হচ্ছে পেশেন্ট অলরেডি ইন লেবার, অগমেন্টেশন ইন পেশেন্ট অলরেডি ইন লেবার কিন্তু তার কন্ট্রাকশনটা ভালো নয়, তাকে আমরা অগমেন্ট করছি মানে অ্যাক্সিলারেট করছি বাই ইন্ট্রোডিউসিং ইউট্রোটনিক ড্রাগস লাইক অক্সিটোসিন। বোঝা গিয়েছে? তাহলে সো দ্যাট তোমার এখানে কি হবে, proportion of labor requiring augmentation from 20% to 9.1%। আমরা ভালো করে দেখলামই না, বুঝলামই না, অক্সিটোসিন ধরে দিয়ে দিলাম, মনে করলাম না আগাচ্ছে না তো ভালো করে দিয়ে দাও, অক্সিটোসিন দিয়ে দাও। কিন্তু সত্যিকারে যদি তুমি পার্টোগ্রাফ প্রপারলি ফুলফিল করতে, তাহলে আননেসেসারি অগমেন্টেশন লাগতো না। এটা যে আননেসেসারি কিভাবে বোঝা যাচ্ছে, পার্টোগ্রাফ ফিল আপ করে যে স্টাডি হয়েছে তারা দেখিয়েছে যে অগমেন্টেশন 20.7% থেকে 9.1% কমিয়ে আনা সম্ভব। ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন কমিয়ে আনা সম্ভব, ইন্টারপার্টাম স্কিল বাকেট কমিয়ে আনা সম্ভব। সো দিস আর দ্য ইম্প্যাক্টস। এখন দেখো আমরা যা করি, আমাদের সব জায়গায় একটু কিছু কিছু সমস্যা, সবকিছুর মধ্যে আমরা একটা মানে আনইথিক্যাল কাজ করে ফেলি আর কি, এটা আমাদের অভ্যস্ততা বেশি, আমরা রাইট ওয়ে রাইট জিনিস রাইটলি করতে চাই না। তাহলে সেই জন্য বলছে যে কি প্রিন্সিপল ফর ইউজিং পার্টোগ্রাফ। তোমার পার্টোগ্রাফ ইউজ করার উদ্দেশ্য ছিল যে ওই লেবারটার প্রোগ্রেস সম্পর্কে জানা, বোঝা, ব্যবস্থাপনা নেওয়া। এখন আমরা কি করছি, বলছে না ম্যাডাম আসলে ভীষণ রাগারাগি করে, এই তোমরা পার্টোগ্রাফ ফিল আপ করবা। তো পার্টোগ্রাফ ফিল আপ করেছে ডেলিভারির পরে, কেন করেছে? ম্যাডামকে খুশি করার জন্য, ঠিক আছে? তাহলে সেটা কি পার্টোগ্রাফের পারপাস সার্ভ হবে? কোনোদিনও না। হ্যাঁ, সেজন্য বলা হয় যে কি প্রিন্সিপাল, মানে লোকেরা দেখে দেখে যখন রিসার্চ করতে গিয়েছে তখন দেখেছে যে রিয়েল টাইমে পার্টোগ্রাফ ফিল আপ হয়। অনেক ক্ষেত্রেই হয় না, অনেকে শিখি করে, সবাই তো খারাপ নয়, সবার দুর্বুদ্ধি আছে এমন নয়, অনেকেই সুবুদ্ধির মানুষ আছে এবং সঠিক কাজটা নিশ্চয়ই অনেকে করে। So pattograph is used to record the first stage of labor when cervical dilation is 4 centimeter or more. Pattograph is filled out during the labor, not after birth. বুঝতে পেরেছো? ডেলিভারির পরে এটার রোল নাই, করে কোনো লাভ নাই। ডিউরিং লেবার পার্টোগ্রাফ মাস্ট বি কেপ্ট ইন দ্য লেবার রুম। তাহলে পার্টোগ্রাফ থাকবে কোথায়? পার্টোগ্রাফ আছে ওয়ার্ডে অথবা নার্সিং স্টেশনে, পেশেন্ট রিসিভ করার ওখানে, আর তোমার লেবার হচ্ছে লেবারের রুমে, লেবার ওয়ার্ডে পেশেন্ট শুয়ে আছে। তাহলে কি পার্টোগ্রাফ ফুলফিল করা হলো? না। যেখানে পেশেন্ট আছে সেই রুমে পার্টোগ্রাফকে থাকতে হবে, পার্টোগ্রাফ চাহিদা মাত্র পেতে হবে। পার্টোগ্রাফ ইজ ফিল্ড ইন এন্ড ইন্টারপ্রিটেড বাই ট্রেন্ড পার্সোনাল।
তাহলে যে ফিল আপ করছে তাকে একটু অন্তত প্যারাগ্রাফটা জানতে হবে, না জেনে ফিল আপ করলে সে উল্টাপাল্টা করবে, ইন্টারপ্রিটেশনও ভুল হয়ে যাবে। Filling in the paragraph should be stopped when complications requiring urgent delivery raise. তাহলে প্যারাগ্রাফ করাটা আমি কখন কোথায় গিয়ে এন্ডিং হবে, যখনই আমি কোনো কমপ্লিকেশন হচ্ছে এবং আর্জেন্ট আমি তাকে ডেলিভারি করে দিচ্ছি। এই ডেলিভারি যখন করলাম, আই মিন ফার্স্ট স্টেজ শেষ হয়ে গিয়েছে, সেকেন্ড স্টেজে শুরু হয়েছে, তখনও যেমন প্যারাগ্রাফ শেষ, তেমনি যদি ফার্স্ট স্টেজেও আমি গিয়ে তার সিজার করে বাচ্চা বার করে দিই, তারপরে আর প্যারাগ্রাফ ইউজের কোনো রোল নাই। দেখো কম্পোনেন্ট আমরা অলরেডি বলেছি, মায়ের ইনফরমেশন, ফিটাল ওয়েলবিং, লেবারের প্রোগ্রেস, প্রোগ্রেসের মধ্যে কি আছে, ডাইলেটেশন আছে, ডিসেন্ট আছে, ইউটেরাইন কন্ট্রাকশন আছে। আর ফিটাল ওয়েলবিং এর মধ্যে ফিটাল হার্ট আছে, ক্যারেক্টার অফ লাইকার আছে, মোল্ডিং হলো কিনা সেটাও আছে। মেডিকেশনের মধ্যে অক্সিটোসিন আছে, কোনো পেন রিলিভিং ড্রাগ দিলাম কিনা সেটা আছে। ম্যাটার্নাল ওয়েলবিং এর মধ্যে ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার, ইউরিনের অ্যালবুমিন, গ্লুকোজ, অ্যাসিটোন, ইউরিন আউটপুট, এগুলো সব আছে। এখন দেখো প্যারাগ্রাফ রেকর্ডিং, প্রথমে যেটা বলেছি আমরা একদম উপরে ছোট্ট করে লেখা দেখিয়েছিলাম, তাই না? মায়ের ইনফরমেশন ছিল, বয়স, নাম, প্যারিটিভ, গ্রাভিডা, তারপরে হচ্ছে ডেট এন্ড টাইম অফ অ্যাডমিশন, টাইম অফ রাপচার মেমব্রেন যদি রাপচার হয়ে থাকে, এগুলো সব ওখানে ছিল। ফিটাল ইনফরমেশন কি পাবো, ফিটাল হার্ট রেট, মেমব্রেন কি, অ্যামনেটিক ফ্লুইড, মোল্ডিং, ক্যাপুট, এগুলো সব তোমরা জেনেছো। দেন ফিটাল হার্ট রেট মনিটরিং, সেফ এন্ড রিলায়েবল ওয়ে অফ নোয়িং ফিটাস ইজ ওয়েল। Listen after each contraction for 1 minute, কখন শুনবে, তোমার প্রতি হাফ আওয়ারলি রেকর্ড করতে হবে ফিটাল হার্ট। হ্যাঁ, আমরা যে প্যারাগ্রাফের ছকটা দেখে বলেছিলাম যে প্রত্যেকটা ঘর মানে হচ্ছে ছোট ঘরগুলা হাফ অ্যান আওয়ার, তাহলে আমি যদি হাফ আওয়ারলি দেখতে থাকি, তাহলে এই প্রত্যেকটা ছোট ঘরে এপারে ওপারে আমি ফিটাল হার্টটা বসাতে থাকবো। সো রেকর্ড হাফ আওয়ারলি, ইট ইজ দ্য হাফ আওয়ার। এবং কখন এটা শুনবো, লিসন আফটার ইচ কন্ট্রাকশন ফর 1 মিনিট, 1 মিনিট সময় ধরে আমি ফিটাল হার্টটা শুনবো, এবং কন্ট্রাকশনের সাথে নয়, কন্ট্রাকশনটা শেষ হওয়ার পরে আমি শুনবো, শুনে আমি সেটাকে হাফ আওয়ারলি দেখবো এবং রেকর্ড করবো প্যারাগ্রাফে। অ্যামনেটিক ফ্লুইডের ক্যারেক্টার আমরা বলেছি। অবজারভেশন কি কি করব, মেমব্রেন ইনট্যাক্ট যদি থাকে তাহলে আমরা বলবো আই, মেমব্রেন যদি রাপচার হয়ে যায়, লাইকার ক্লিয়ার থাকে বলবো সি, মেকোনিয়াম স্টেইন যদি হয় বলবো এম, লাইকার অ্যাবসেন্ট থাকলে এ, আর ব্লাড স্টেইন হলে বি। বুঝতে পারছো? এখন আসো মোল্ডিং অফ দ্য ফিটাল স্কাল। মোল্ডিং আমরা বলেছিলাম না, গতদিন হেড পড়তে গিয়ে বলেছিলাম যে সুচার লাইনে একটা বোন আর একটা বোনের উপরে উঠে যায় ডিউ টু কম্প্রেশন, বাইরে থেকে প্রেসার হচ্ছে উঠে গিয়ে সে কি করে, এই ধরো 0.4 মিলিমিটার তার হেড সার্কামফারেন্সকে কমালো, তাহলে নর্মাল ডেলিভারির জন্য এরকম একটু মোল্ডিং এক্সপেক্টেড। কিন্তু যদি মোল্ডিং অনেক বেশি মাত্রার হয়ে যায় তাহলে ফিটাল ইনজুরি হবে, দেখা যায় ভিতর দিকে টেন্টোরিয়াম সেরিবেলি ছিঁড়ে গিয়েছে। হ্যাঁ, এখন তাহলে আমরা বুঝে নেই, রেকর্ড দি ডিগ্রি অফ মোল্ডিং। ডিগ্রি 0 মানে হচ্ছে বোনস আর সেপারেটেড, 1+ বোন টাচিং বাট ক্যান বি সেপারেটেড, আর 2+ মানে বোন ওভারল্যাপিং, বোনস ওভারল্যাপিং মার্ক হিসেবে হচ্ছে 3। ঠিক আছে, দেখো প্লটিং অফ ফিটাল স্ট্যাটাস কিভাবে, একটা গোল্লা দিব, ফিটাল হার্ট রেট, মায়ের হার্ট রেটও তাই, কিন্তু একটা গোল্লা দিব, আর নট গোল্লা মানে ফাঁকা গোল্লা না, এরকম ভরাট গোল্লা, তাহলে বুলেট। তাহলে দেখো এখন তার আমরা ফিটাল হার্ট পেয়েছি 140, আধা ঘন্টা পরে পেয়েছি 130, আধা ঘন্টা পরে 130 ছিল, তার আধা ঘন্টা পরে আবার 140 হয়েছে, আবার আধা ঘন্টা পরে 140, আবার আধা ঘন্টা পরে 130, তাহলে ফিটাল হার্ট কিন্তু একই রকম থাকবে না, এই ভেরিয়েশনটা ইজ নরমাল। হ্যাঁ, এবং প্রতি হাফ এন আওয়ার পরে পরে দেখছি এই ছোট ঘরগুলো মানে হাফ আওয়ার, সেটা বলছিলাম এই ঘরের এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, হাফ এন আওয়ার পরে পরে আমরা এটা ফিল আপ করবো। এখন প্রোগ্রেস অফ লেবারের জন্য ডাইলেটেশন এন্ড ডিসেন্ট দুটোই দেখতে হবে, ডাইলেটেশন অফ দ্য সার্ভিস এন্ড ডিসেন্ট। ডাইলেটেশন অফ দ্য সার্ভিস সেটা আমরা এই যে এখানে এখন দেখতে পাচ্ছ, কে জিজ্ঞাসা করেছিলেন ক্রস, যেখানে আমরা সার্ভিক্সের ডাইলেটেশনকে প্লট করব সেটাকে আমরা ইন্ডিকেট করব উইথ ক্রস সাইন, যেখানে ক্রস সাইন আছে দ্যাট মিন্স ইট ইজ ইন্ডিকেটিং ডাইলেটেশন অফ দ্য সার্ভিস। এটাও কিন্তু ইউনিফর্ম, তুমি একরকম ভাববা যে না আমি ডাইলেটেশনের সময় গোল্লা দিব আর হেড ডিসেন্টের সময় ক্রস দিব, সেটা কিন্তু হবে না। তুমি ঢাকায় বসে যা করবা, তুমি এই নড়াইলে বসে তাই করবা, কুষ্টিয়া বসে তাই করবা, একই রকম ইউনিফর্মিটি, সেই জন্য ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট। সো ডাইলেটেশন অফ সার্ভিস আমরা প্লট করবো এক্স দিয়ে, ডিসেন্ট প্লট করবো ও দিয়ে।
ফার্স্ট ভ্যাজিনাল এক্সামিনেশন ডান অন অ্যাডমিশন ইজ রেকর্ডেড। আমি যখন রোগীটা এসছে আমার কাছে, সে এসে বলছে যে তার লেবার পেইন আছে, তাহলে আমাকে জানতে হবে ইজ ট্রু লেবার পেইন। যদি আমি দেখি হ্যাঁ ট্রু লেবার পেইন ঠিকই আছে, হিস্ট্রি এবং প্যারাবডোমিনালি আমি দেখছি কন্ট্রাকশন ফিল করা যাচ্ছে, আসছে যাচ্ছে, পেশেন্ট বলছে তার কিছু ব্লাড স্টেন ডিসচার্জ যাচ্ছে, মানে শো আছে। এবার আমি পিবি এক্সামিনেশন করলাম টু রেকর্ড দ্য ফাইন্ডিংস। এখন আমি দেখবো সার্ভিসের রিপ্লেসমেন্ট কি, ডায়ালিটিশন কি, এটা আমার বেস লেভেল রেকর্ড। যদি আমি দেখি যে সার্ভিস 4 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি ডায়ালিটেশন হয়েছে, আমি পার্টোগ্রাফ ফিল আপ করা শুরু করব। আর যদি দেখি 4 সেন্টিমিটার ডায়ালিটেশন হয়নি, আই হ্যাভ টু ওয়েট। ওকে, সাবসিকুয়েন্টলি তাহলে একবার দেখার পরে আমি সাবসিকুয়েন্ট ভ্যাজিনাল এক্সামিনেশন করব 2 to 4 অনলি। এই 2 কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। এমন হতে পারে রোগীটাকে আমি 8 সেন্টিমিটার ডায়ালিটেশনে পেলাম, তো তাহলে আমি ওর জন্য নরমালি আমরা যেটা বলি যে ভ্যাজিনাল এক্সামিনেশন করতে হবে 4 আওয়ার্স অ্যাপার্ট। বারবার পিভি এক্সামিনেশন ভালো কাজ নয়, ইনফেকশন ইন্ট্রোডিউস হবে, মায়ের কষ্ট হবে। তো তাহলে এই যে 4 আওয়ার্স পরে 8 সেন্টিমিটার হয়ে গেছে, সে একটা মাল্টি পেশেন্ট, 2 ঘন্টা পরে তা কিন্তু ফুল ডাইলেটেড হয়ে যাওয়ার কথা, তাহলে আমি 4 ঘন্টা পরে পিভি করব না, 2 ঘন্টা পরে করব। অথবা এখন আমি দেখলাম যে সার্ভিসের ডাইলেটেশন আছে 3 সেন্টিমিটার, আমি যদি 4 ঘন্টা ওয়েট করি আমি বুঝবোই না যে কখনটা 4 সেন্টিমিটার হয়েছে, সেক্ষেত্রে আমার একটু আর্লি পিভি করতে হতে পারে। নরমালি লেবারের পেশেন্টকে আমরা পিভি এক্সামিনেশন করি 4 আওয়ার্স অ্যাপার্ট। ওকে, আর একটা বলেছি যে ট্রান্সফার ফ্রম ল্যাটিন টু অ্যাক্টিভ ফেজ, তাহলে আমাকে একটু আর্লি পিভি এক্সামিনেশন করতে হবে। এখন আসি আসল গুরুত্বপূর্ণ জায়গায়, হাউ টু ডু দ্য প্লটিং। আমি প্লটিংটা কিভাবে করব, এটা খুব মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে। আমি জানি আমাদের সময় শেষ হয়ে এসেছে, এটা শিখলেই আমাদের শেখা শেষ। আমার সামনে একটা পার্টোগ্রাফ আছে, আমি মাথার উপরে মায়ের নাম, ধাম, বয়স, গ্রাভিডা, প্যারা, হসপিটাল ডিটেলস, মেমব্রেন ইনট্যাক্ট আছে কিনা এগুলো কথা আমি লিখে ফেলেছি। এখন যে বাকি অংশ, আমরা উপরে দেখেছিলাম ফিটাল কম্পোনেন্ট, তারপরে দেখেছিলাম প্রোগ্রেস অফ লেবার, তারপরে দেখেছিলাম মেডিকেশন, তারপরে দেখেছিলাম ম্যাটারনাল কন্ডিশন, মনে আছে তো? তাহলে আমি এর কোন জায়গাটা দিয়ে কিভাবে শুরু করব, খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথম শুরু করব সার্ভাইকাল ডাইলেটেশনকে আমি আগে প্লটিং করব। সে আমার গ্রাফের লাইনকে ফিক্স করে দিবে যে আমার বাকি ফাইন্ডিংসটা কোন জায়গাটাতে বসবে। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে আবার পার্টোগ্রাফটা। আমরা পার্টোগ্রাফটা আবার একটু সুন্দর করে দেখি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে প্লটিং হবে সে হবে অন দা অ্যালার্ট লাইন। আমার ফার্স্ট প্লটিং হবে অন দা অ্যালার্ট লাইন। ফার্স্টটা কি দিয়ে আমি করব, কি দিয়ে করব তাড়াতাড়ি লিখে জানাও তো। আমরা ফার্স্ট প্লটিংটা কোন ফাইন্ডিংস থেকে করব? ফার্স্ট ফাইন্ডিংসটা হবে আমার সার্ভাইকাল ডাইলেটেশন। এখন দেখো পেশেন্টকে আমি পেলাম, তার ডাইলেটেশন হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আমি অ্যালার্ট লাইনের উপরে বসবো, তাই না? এখানে আমি ক্রস দিব। কিন্তু ধরো আমি যখন ওনাকে পেলাম তখন ওনার ডাইলেটেশন হচ্ছে 6 সেন্টিমিটার, 4 পার করে এসছে, আমি অ্যালার্ট লাইনের উপরেই সবসময় ক্রসটা দিব, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে আমার 6 সেন্টিমিটার ডাইলেটেশন এখানে দিলে তো হচ্ছে না, 6 হচ্ছে এই লেভেলে, এই লেভেলটা গিয়ে কোথায় ক্রস করছে? অ্যালার্ট লাইনকে এখানে। এখানে তোমরা একটু খেয়াল করো, তাহলে এইখানে আমি এই দাগের উপরে ক্রস সাইনটা দিব। এই ক্রস সাইন মানেই হচ্ছে আমি তাকালেই বুঝবো যে তার সার্ভাইকাল ডাইলেটেশন হচ্ছে 6 সেন্টিমিটার। সো দ্যাট আমার প্লটিং কিন্তু এখান থেকে শুরু হবে, নট ফ্রম হিয়ার। এখান থেকে শুরু হয় কখন? যখন সে 4 সেন্টিমিটার ডাইলেটেশন ছিল, অথবা যদি 5 হয় তখন প্লটিংটা হবে এখান থেকে। কি দিয়ে প্লটিং শুরু হবে? উইথ সার্ভাইকাল ডাইলেটেশন। ভেরি গুড, হ্যাঁ সপ্রিল লিখেছে, তাসফিয়া সবাই লিখেছে, ভেরি গুড। তখন আমার প্লটিংটা শুরু হবে সার্ভাইকাল ডাইলেটেশন। এখন আমি যদি বলি, একটা বলি, হ্যাঁ দুইটা তিনটা বলে তোমাদের গন্ডগোল লেগে যাবে। আমি ধরে নিচ্ছি যে সে হচ্ছে 5 সেন্টিমিটার ডাইলেটেশন। 5 বলবো না 4 বলবো, কোনটা বললে তোমাদের সুবিধা হয়? 5ই বলি। সো 5 সেন্টিমিটার ডাইলেটেশন মানে ক্রস দিয়েছি এবং তাকে অবশ্যই অ্যালার্ট লাইনের উপরে দিব। 5 বলে আমি এখানে দিব না, কিন্তু 5 বলে আমি এখানে অবশ্যই দিব না, 5 বলে আমি কিন্তু অ্যালার্ট লাইনকে 5 সেন্টিমিটার যেখানে এসে ক্রস করেছে সেইখানে আমি ক্রসটা দিয়ে সার্ভাইকাল ডাইলেটেশনটা আমি দেখলাম। এখন আমি পেশেন্টকে কয়টার সময় দেখলাম সেই জায়গাটা নামো। তার মানে বলেছিলাম না যে সার্ভিসের ডাইলেটেশন দিয়ে আমার লাইন ফিক্স করছি, যে আমি কি এই লাইন বরাবর যাব, না আমি এই লাইন বরাবর যাব, না আমি এই লাইন বরাবর যাব। ইট ডিপেন্ডস অন
সার্ভাইকাল ডাইলেটেশন আমি কথায় পেলাম। হ্যাঁ তাসফিয়া, তোমার সঙ্গে আমার মিলে গিয়েছে, আমি 5 দিয়েই বলছি। সেটা আমার ডিপেন্ড করছে। তাহলে আমি 5 মানে এখানে এসেছি, তাহলে আমার এই ভার্টিক্যালের এই লাইনটা হচ্ছে আমার অরিজিনাল বেস লাইন। বেস লেভেলে আমি যে রেকর্ডটা পাচ্ছি, শুরুতে যে রেকর্ডটা পাচ্ছি, সেখানে আমি সার্ভিসের ডাইলেটেশনটা লিখেছি। তাহলে আমি এখানে এসে এই লাইনের ডাইনে, সবসময় ডাইনে থাকবো, এই লাইনের ডাইনে এসে আমি লিখবো যে এখন কয়টা বাজে, এখন বাজে সকাল 10টা। ঠিক আছে, সকাল 10টার সময় আমি প্লটিংটা শুরু করেছি। তার মানে আমার 10টা মানে কিন্তু এর হচ্ছে এই যে এই 1 নম্বর ঘর, এখানে আমার 10টা। আমি 10টার থেকে যদি আমি 4 ঘন্টা পরে যেতে চাই, তাহলে নিশ্চয়ই আমি এখানে আসবো। বুঝতে পারছো? কারণ আমার এটা এক থেকে শুরু করে আমি এখানে আসবো। আমি 4 ঘন্টা পরে পিপি করলাম, তার মানে 10টা তখন কয়টা হবে, এখানে 10টা, 11টা, 12টা, একটা সময় আবার পিপি হবে। বোঝা গেল? নাও হতে পারে আমি 3 ঘন্টা পরে যদি পিপি করতে চাই, তাহলে এখানে পিপিটা করব, তখন আমার হবে 10টা, 11টা, 12টা। ঠিক আছে? তাহলে তুমি যদি এই পার্টোগ্রাফটাকে ফেলে চলে যাও, নেক্সট যেজন আসবে সে কিন্তু তাকিয়ে বুঝবে তাকে কখন আবার পেশেন্টকে এই পারভেজনাল এক্সামিনেশন করতে হবে। এবং আমরা কি বলেছিলাম যে আমরা 5 সেন্টিমিটার, তাই না, এই লাইনটাকে ফিক্স করেছি। তাহলে আমরা এর সাথে আর কি দেখছি হেডের ডিসেন্ট, হেড কতখানি ডিসেন্ট করেছে। তাহলে হেডের ডিসেন্টকে আমরা দিব 0 দিয়ে। এখন দেখো হেড যদি হয় 5 পালপাবল পার অ্যাপ্রিল, তাই না, পার অ্যাপ্রিল যদি 5 পালপাবল হয়, তাহলে গোল্লাটাও এখানে বসবে এবং সেটা এই ঘরেই বসবে, ঠিক এটার ডানে বসবে। যদি এটা হতো যে হেড আমার পার অ্যাপ্রিলে পালপাবল আছে 4 ফিট, তাই হেডের গোল্লাটা একটু নিচে হতো, 4 এর লেভেলে হতো। যদি আমি দেখতাম যে না আমি হেড এনগেজ পেয়েছি, তাহলে 2 ফিট পালপাবল, সো দ্যাট এই লাইনের ডাইনে তখন আমার প্লটিং হবে, যে লাইনকে আমি ফিক্স করেছি উইথ প্লটিং সার্ভাইকাল ডাইলেটেশন। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে লাইনটা ফিক্স করলাম, এখন আমি ফিটাল হার্ট দেখলাম কত আছে, সব এই লাইনের উপরে বসবে। হার্ট রেটটা, ফিটাল হার্টটা আমরা বুলেটটা দিব এর উপরে, মায়ের হার্ট রেটটাও বুলেট দিব এর উপরে। কিন্তু মায়ের ব্লাড প্রেশারটা দেখার সময় ডাইনে, মায়ের ব্লাড প্রেশারটা দেখার সময় ওই লাইনের ডাইনে সরে গিয়ে আমি এরকম সাইন দিয়ে ব্লাড প্রেশারটা লিখবো। ঠিক টেম্পারেচারটা ওই লাইনের ডাইনে লিখবো, যেটা লেখা সেটা ডাইনে লিখবো, যেটা দাগের উপর বসার সেটা দাগের উপরে ফেলবো। এইভাবে আমরা ফিল আপ করবো। ওকে, এখন বলেছি কি, যদি লেবারের প্রোগ্রেস ভালো হয়, তাহলে প্লটিং অফ সার্ভাইকাল ডাইলেটেশন শুড অলওয়েজ রিমেইন টু দ্য লেফট অফ অ্যালার্ট লাইন। সেটা কি জিনিস আমরা আবার ছবির কাছে গিয়ে বুঝবো। If it crosses to the right of action line, this warns that labor may be prolonged. ঠিক আছে, যদি ঠিকমতো প্রোগ্রেস না হয় ও কেবল ডাইনে সরতে থাকবে। তাহলে একটা অ্যাকশন লাইন পড়ে, অ্যালার্ট লাইন পড়বো আমরা, একটা অ্যাকশন লাইন পড়বো। অ্যালার্ট লাইনটা কি? তাহলে অ্যালার্ট লাইনটা বোঝাচ্ছে as long as dilatation is 1 centimeter or more per hour, the alert line is not crossed. যদি সার্ভিসের ডাইলেটেশন প্রতি ঘন্টায় অ্যাটলিস্ট 1 সেন্টিমিটার হতে হবে, তার মানে তার চেয়ে বেশি হলে ভালো, তাহলে তুমি জানবা অ্যালার্ট লাইনকে সে কোনোদিনও ক্রস করবে না। If cervical dilatation is less than 1 centimeter, the alert line is crossed and causes of prolonged labor should be considered. তাহলে এটা যখনই ক্রস করছে তখনই আমাকে চিন্তা করতে হবে যে না, পেশেন্টের তো ডাইলেটেশন ঠিকমতো হচ্ছে না, তাহলে কোনো না কোনো কারণ আছে প্রলং লেবার হওয়ার। কারণে আমি তো টাইমের এগেন্সটে দেখছি, 1 ঘন্টায় এতটুকু হওয়ার কথা ছিল, 2 ঘন্টায় এতটুকু হওয়ার কথা ছিল, হয়নি, তাহলে অবশ্যই তার ডিউরেশনটা বেশি হচ্ছে। কিন্তু ইন জেনারেল তুমি যদি এখন বলো যে ফার্স্ট স্টেজের নর্মাল লেবারের টাইম কত, প্রাইমিতে 12 ঘন্টা, মাল্টিতে 6 থেকে 8 ঘন্টা, তাহলে তুমি 12 ঘন্টা বসে থাকো, ঘুমিয়ে থাকো, তারপরে বলবা ও আচ্ছা আমার পেশেন্টের প্রলং লেবার হয়েছে। বুঝতে পারছো তফাৎটা? তুমি যদি পার্টোগ্রাফ ফুলফিল করতে পারো, তাহলে তুমি অনেক আগেই ধরে ফেলবে যে না আমার এটা প্রলং লেবার হয়ে যাচ্ছে। তখন কেন প্রলং লেবার হলো? এটা কি অবস্ট্রাকশনের জন্য প্রলং লেবার হচ্ছে? এটা কি কন্ট্রাকশন ভালো নাই সেজন্য প্রলং লেবার হচ্ছে? কি হচ্ছে সেই কারণটাকে তখন আমরা ইভ্যালুয়েট করতে পারি। Causes of prolonged labor should be considered. Always consider artificial rupture of membrane and augmentation with oxytocin. Always consider করব না, কনসিডার করব তখন যখন আমি কন্ট্রাকশনের দিকে তাকিয়ে দেখব যে কন্ট্রাকশন কম আছে,
তখন আমি কি করব, অক্সিটোসিন দেওয়ার কথা ভাববো। আর আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেনের কথা কখন ভাববো, যখন আমি দেখবো যে আমার ফিটাল হার্টটা ভালো নাই, পেশেন্টটার পোস্টেটেড বা পোস্ট টার্ম প্রেগনেন্সি ছিল, হ্যাঁ, আমি একটু সাসপেক্ট করছি, তখন আমি আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন করে দেখতে চাইবো যে লাইগারটা আবার খারাপ আছে কিনা। কারণ ফিটাল হার্ট ওয়াইড রেঞ্জ 110 to 160 সবাই ভালো। তো তাহলে এমন হতে পারে যে শুধু হার্টবিট দিয়ে সবটা বোঝা যাবে না। অ্যাকশন লাইন কি? ইফ দ্য অ্যাকশন লাইন ইজ ক্রসড, the action should be as follows in mentioned order. যদি আমি কোনো অ্যাকশন অলরেডি না নিয়ে থাকি, তাহলে আমাকে অবশ্যই অ্যাকশন লাইন ক্রস করলে অ্যাকশনে যেতে হবে। কি কি করতে পারি অ্যাকশন, মানে কি অ্যাকশন? আমি একটা আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করতে পারি, অক্সিটোসিন দিয়ে অগমেন্ট করতে পারি, তারপর কোনো ম্যাল পজিশন থাকলে সেটাকে কারেকশন করতে পারি, ফুল ব্লাডার থাকলে সেটাকে ক্লিয়ার করতে পারি, যদি দরকার মনে করি অথবা ভ্যাকুয়াম এক্সট্রাকশন সেটা আমি করতে পারি। তাহলে যে এগুলো সবই অ্যাকশন। এবার দেখি আমরা এই ছবিটা যদি দেখি, দেখো 4 সেন্টিমিটার তার অ্যাডমিশনে ছিল, 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার দিয়ে আমরা তাকে শুরু করেছিলাম। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, এটা টাইমটা দেখো 10টার সময়, সে হচ্ছে টাইমটা 10টার সময়, 1 ঘন্টা পরে 11টা, 2 ঘন্টা পরে 12টা, 3 ঘন্টা পরে 1টা, 4 ঘন্টা পরে 2টা, এরকম টাইম এবং আওয়ারের বিষয়টা বোঝা গেল। এখন সার্ভাইকাল ডাইলেটেশন প্লট করেছি ওভার দা অ্যালার্ট লাইন, কিন্তু এরপরে এই যে এই সাইনটা মানে ডাইলেটেশনের সাইন, কতটুকু ডাইলেটেশন হয়েছে 6 সেন্টিমিটার। কখন থেকে? এই 4 সেন্টিমিটার ডাইলেটেশন থেকে 6 সেন্টিমিটার ডাইলেটেশন হতে তার সময় লেগে গেছে 4 ঘন্টা। দেখতে পেয়েছো, শেষ ছিল কিন্তু 10টায়, আর এখন দুপুর 2টা বাজে, 2টার সময় আমরা দেখলাম যে তার এটা সার্ভিসের ডাইলেটেশন হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে এটা অ্যালার্ট লাইনকে ক্রস করে কোন দিকে এসছে, রাইটে এসছে। রাইট এসে মানে কি, দেয়ার ইজ প্রলং লেবার। এখন আমাকে ইভ্যালুয়েট করতে হবে প্রলং লেবারের কারণটা কি। আসি আমি একটু প্রলং লেবারের কারণটা দেখি। প্রলং লেবারের কারণ কিন্তু এখানে হতে পারে যে কন্ট্রাকশন লো, কিন্তু আমরা দেখছি কন্ট্রাকশন কিন্তু লো না। দেখো প্রত্যেকটা ঘর মানে কয়টা কন্ট্রাকশন, 1 2 3, এই পর্যন্ত কিন্তু 3টা কন্ট্রাকশন করেই হচ্ছে, এবং সেখানে ডট ডট নাই, সেখানে ড্যাশ ড্যাশ আছে। তার মানে এটা 20 to 40 সেকেন্ড পারসিস্ট করছে। তাহলে এখানে তো কন্ট্রাকশনের কোনো ঝামেলা ছিল না, ইনিশিয়ালি ছিল না। পরবর্তীতে গিয়ে আমরা দেখলাম কন্ট্রাকশনের মাত্রাটা বেড়ে গিয়েছে, 3 কন্ট্রাকশনের জায়গায় সে এখন 4 কন্ট্রাকশন হচ্ছে, এবং কন্ট্রাকশন ইন্টেন্স কন্ট্রাকশন হচ্ছে, অনেক বেশিক্ষণ থাকছে। তাহলে পেশেন্টের পেইন হচ্ছে, পেশেন্ট এক্সহস্টেড হচ্ছে, কন্ট্রাকশন অনেক বেড়ে গিয়েছে। তো এই যে অনেক বাড়লো, তার আগে আমরা এইখানে যখন পিভি ফাইন্ডিংস আমরা দেখলাম যে ওটা অ্যালার্ট লাইন থেকে সরে এসছে, অ্যাকশন লাইনকে এখনো টাচ করেনি। তাহলে আমার এই মুহূর্তে কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন নাই, বাট আই মাস্ট বি অ্যালার্ট এনাফ। সেখানে আমি দেখলাম যে না, এর কন্ট্রাকশন মোটামুটি ঠিকই আছে, কন্ট্রাকশনকে এনহ্যান্স করে আমার কোনো লাভ নাই, মেবি যে তার হয়তো বা অবস্ট্রাক্টেড লেবার থাকতে পারে। তাহলে অবস্ট্রাক্টেড লেবার আছে কিনা সেটা দেখার জন্য আমি হেডের ডিসেন্টটাকে এখন দেখি। দেখো এই যে গোল্লা দিয়ে বলছিলাম না হেডের ডিসেন্ট, যখন তার 4 সেন্টিমিটার সার্ভিক্যাল ডাইলেটেশন, তখন তার হেড পালপাবল ছিল 3 ফিট, 3 ফিট পালপাবল ছিল, তার মানে হেড এনগেজমেন্ট হয় নাই। 4 ঘন্টা পরে আমি আবার দেখলাম যে আসলে ওটা ওরকমই রয়ে গেছে 3 ফিট, হেড একটুও ডিসেন্ট করেনি, মানে হেড ঢুকতেই পারছে না হয়তো দিক দিয়ে। তারপরে এরকম একটা অবস্থায় যখন ছিল আমি কিন্তু অ্যালার্ট হচ্ছিলাম, মেবি পেশেন্টের অবস্ট্রাক্টেড লেবার হচ্ছে, আল্লাহই জানে, মনে হয় সিজার অপারেশন লাগতে পারে। তোমরা একটু রেডি থাকো, চলে যেও না, ভালো একজন অ্যাসিস্ট্যান্টকে রাখো, আর অ্যানেস্থেটিস্টকে বলো 2টা বেজে যাচ্ছে, অ্যানেস্থেটিস্ট ডিউটি ছেড়ে চলে যেতে পারে, পরের জন কতক্ষণ আসবে আমরা জানি না। পেডিটিশিয়ান, নিওনেটোলজিস্ট, ওনাকে বলে রাখো যে উনি যেন একটু থাকে, হতে পারে না এরকম একটা আনটাইম, মানে চেঞ্জ ওভারের টাইম। তাহলে দেখো আমার কতগুলো লোককে কিন্তু অ্যালার্ট করে রাখতে হচ্ছে। আর হাজবেন্ডকে বলতে হবে কি, ওনাকে তো বলেছিলাম যে সবকিছু ভালো আছে, 4 সেন্টিমিটার অলরেডি হয়ে গিয়েছে, আমরা একটু দেখি আপনার রোগীর নর্মাল ডেলিভারির সম্ভাবনা আছে, কিন্তু ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না যে সিজার লাগছে কিনা। তাহলে এখন যে কি বলবো, বলবো যে প্রোগ্রেসটা খুব ভালো অবস্থায় আমরা পাচ্ছি না, আমরা আরো একটু দেখি, যদি প্রোগ্রেস এর পরেও ভালো না হয়, বাচ্চা খারাপ হয় বা অসুবিধা মনে হয়, আমরা কিন্তু সিজার অপারেশন করে দিব। আপনি চলে যাবেন না, কেন চলে যাবে না? সিজার আগে কনসেন্ট নিতে হবে, হাজবেন্ডকে কনসেন্ট দিতে হবে। তুমি যখন সিজারের জন্য দৌড়াদৌড়ি করছো, হাজবেন্ড তখন
5 কিলো দূরে গিয়ে বাসায় বসে আছে, খাবার আনতে গিয়েছে, হতেই পারে। তাহলে তুমি তো কাজ করতে পারবে না। বুঝতে পারছো? এই প্রত্যেকটা জিনিসকে প্রেডিক্ট করা হচ্ছে আমার প্রস্তুতি। আর কি বলতে পারি, একটু রক্তের লোম চেনে রাখেন, যেহেতু একটা অপারেশন হতে পারে, তাহলে রক্তও লাগতে পারে। সো আমি প্রিপারেশন নিলাম সব দিক থেকে, নিতে নিতে তারপরে কি হলো দেখো, আরো 4 ঘন্টা পরে এসে দেখলাম অলরেডি এটা অ্যাকশন লাইন ক্রস করে গিয়েছে, ফিটাল হেড একটুও ডিসেন্ড করেনি, সার্ভিসের আর ডাইলেটেশন বাড়েনি। বেড়েছে ডাইলেটেশন 6 সেন্টিমিটার হওয়ার পরে যদি হেড নিচে নামতো, সার্ভিসে ভালো করে পুশ করতো, তাহলে কিন্তু ডাইলেটেশনটা হতো। হেড নামতে পারেনি, ভালো করে পুশও করতে পারেনি, সেই জন্য এটা অ্যাকশন লাইনের এদিকে চলে এসছে এবং ডিসেন্ট অফ দ্য হেড একটু আর হয়নি। তো আউটকাম কি হবে, আমরা কি দেখছি, কন্ট্রাকশনের দিকে তাকিয়ে দেখছি কন্ট্রাকশনও বেড়েছে, তার মানে ইউট্রাস চাচ্ছে ভালোভাবে কন্ট্রাক্ট করে হেডকে পুশ ডাউন করে এটাকে ডেলিভারি করে দিতে, বাট দ্যাট ইজ নট পসিবল। বনি পেলভিসের ব্রিমে হেড হয়তো আটকে গিয়েছে অথবা ক্যাভিটিতে আটকে গিয়েছে, যেটাই হোক সে কিন্তু আটকে আছে। সুতরাং এরকম অবস্থায় আর কোনো অক্সিটোসিন দিয়ে অগমেন্ট করার সুযোগ নাই, বরং এটার একটা রিস্ক আছে যে রাপচার ইউট্রাস হয়ে যেতে পারে। এবং যদি আমি এটা কন্টিনিউ করি এই ধরনের প্রলং লেবারকে, ম্যাটারনাল ডিস্ট্রেস হবে, ফিটাল ডিস্ট্রেস হবে, এমনকি ফিটাল ডেথও হতে পারে। সো আই হ্যাভ টু ডিসাইড, অ্যাকশন লাইনকে ক্রস করে আসছি, এখন আমি অ্যাকশন নিলাম। কি অ্যাকশন নিলাম, আই টার্মিনেট ডেলিভারি প্রেগন্যান্সি বাই ডুইং সিজারিয়ান সেকশন। এবং দেখো বাচ্চার ওজনও কিন্তু আমাকে রেকর্ড করতে হবে, বাচ্চার আবগারি স্কোর কেমন, কয়টার সময় ডেলিভারি হলো, ওজন কত, 4 কেজি 600, নামবে মাথা, নামবে না। আমি যদি আগেই প্রেডিক্ট করতে পারতাম যে এটা 4.5 কেজির উপরে বাচ্চা আছে, ম্যাক্রোসোমিক বেবি, আমি হয়তো ওকে লেবারে দিতাম না। কিন্তু কখনো পেশেন্ট এরকম ভাবে লেবারে চলে গেলে আমরা এই ফাইন্ডিংসটা পেতে পারি। ওকে, ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড তোমরা জানো, মানে কিভাবে আমরা এই যে হাত দিয়ে কিভাবে 5/5 পালপেবল পাই, তারপরে এই যে 2 ঢুকে গিয়েছে, ধরো 1/5 ঢুকে গিয়েছে, এখানে হলো 2/5 ঢুকে গিয়েছে, এরকম। যখন এটা ঢুকতে ঢুকতে একদম জিরো স্টেশনে চলে আসবে, মানে আমি পিবি করলে ফিটাল বনি পার্টটা পাবো এট দ্য লেভেল অফ ইসিয়াল স্পাইন, তখন তাকে আমরা বলবো জিরো স্টেশন। দেখেছো এখানে দেখাচ্ছে জিরো থেকে যত তুমি ব্রিমের দিকে যাবে, -1, -2, -3, আবার যত তুমি ইন্ট্রয়েটাসের ভ্যাজিনাল ইন্ট্রয়েটাসের দিকে হেড ডিসেন্ড করার সুযোগ হবে, তখন +1, +2, +3, +4 এ গিয়ে ক্রাউনিং হয়ে গেছে। সো প্রোগ্রেস অফ লেবারের মধ্যে অবজারভেশন, আমরা কিছু জিনিস আছে হাফ আওয়ারলি করব, কিছু জিনিস আছে 4 আওয়ারলি করব। 4 আওয়ারলি করব পিভি এক্সামিনেশন, আর হাফ আওয়ারলি কি করছি, হাফ আওয়ারলি আমরা ফিটাল হার্টের কথা বলেছি, হাফ আওয়ারলি আমরা অবজার্ভ করছি ইউটেরাইন কন্ট্রাকশন, অ্যাসিস দ্য ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, সেগুলো তোমরা সব জেনেছো, এগুলো আর বলবো না। লেবারের প্রোগ্রেসের ডিউরেশনটা এই যে ডট ডট বলছিলাম অনেকবার করে, দেখেছো আমরা যখন ওই যে কন্ট্রাকশনের জায়গাটা ঘরটা পূরণ করছি, 2 কন্ট্রাকশন পার 10 মিনিট বা 3 কন্ট্রাকশন পার 10 মিনিট, তার সাথে সে কতক্ষণ থাকছে কন্ট্রাকশনটা, যদি ডট দেই তাহলে কন্ট্রাকশন হচ্ছে মাইল্ড, লেস দ্যান 20 সেকেন্ড পারসিস্ট করে, যদি ড্যাশ ড্যাশ দেই তার মানে হচ্ছে মডারেট কন্ট্রাকশন 20 to 40 সেকেন্ড পারসিস্ট করে, আর যেটা দেখলা কালো স্ট্রং কন্ট্রাকশন হচ্ছে সে পারসিস্ট করে মোর দ্যান 45 সেকেন্ড। ভাইটাল সাইন আমরা দেখে এসেছি, ভাইটাল সাইন গুলো কিভাবে দিতে হবে, ব্লাড প্রেশারটা 4 আওয়ারলি, অথবা যদি পেশেন্ট হাইপারটেনসিভ থেকে থাকে তাহলে ফ্রিকুয়েন্টলি দেখবো, হ্যাঁ। তাহলে কারা কারা 4 আওয়ারলি, কারা কারা হাফ আওয়ারলি, এই জিনিসগুলো তোমাদের একটু পড়ে মুখস্থ রাখতে হবে, অথবা রিপিটেডলি যদি তুমি পার্টোগ্রাফ করো তোমার নিজেরই মনে হয়ে যাবে আচ্ছা পালস তো আমি হাফ আওয়ারলি বসিয়েছি, টেম্পারেচার এটা 4 আওয়ারলি, ব্লাড প্রেশার নরমালি 4 আওয়ারলি, কিন্তু হাইপারটেনসিভ হলে একটু র্যাপিড। তোমরা কি খুবই ক্লান্ত? আমার কিন্তু প্রায় শেষ, আমার মানে আজকেই এটা শেষ করি, হ্যাঁ, কারণ হচ্ছে ছেড়ে দিলে আবার আরেকদিন মনে করা কঠিন হয়ে যাবে। এটা আমরা আরেকটা দেখলাম, দেখো এখানে কিন্তু সার্ভিসের ডাইলেটেশন 4 সেন্টিমিটার দিয়ে শুরু হয়েছে, তারপরে ডাইলেটেশন 4 ঘন্টা পরে 4 সেন্টিমিটারই আছে, একটু উপরের দিকে যায় নাই, আর হেড ছিল 5/5 পালপেবল, 5/5 পালপেবলই ছিল, তারপরে কিন্তু হেড ডিসেন্ড করেছে, কিন্তু সার্ভিসে কতটুকু ডিসেন্ড করেছে দেখো, 3/5 পালপেবল আছে, আগে ছিল 5/5 পালপেবল, সেটা 3/5 হেড কিছুটা যদিও ডিসেন্ড করেছে, আমরা তো একটু ভরসা করেছিলাম, কিন্তু সার্ভিসের ডাইলেটেশন হয়নি, সেই জন্য 3/5 এর নিচে এয়ার আসতে পারেনি।
হেড আর আসতে পারেনি, এবং কি হলো আলটিমেটলি গিয়ে দেখো, আলটিমেটলি গিয়ে এর কিন্তু সিজারিয়ান সেকশন লেগে গেল। ওয়েট কিন্তু বেশি না, 2.6 কেজি, তারপরেও লেগেছে। কিন্তু এই যে নামলো না, হেড যে ডিসেন্ড করলো না, এবং হেড ডিসেন্ডের সাথে যে সার্ভিসের ডাইলেটেশনটা হতে পারতো সেটা যে হলো না, কেন হলো না? একটু আমরা পাঠগ্রাফের দিকে একটু সুনজর দিই, দেখি কি অবস্থা। দেখো দেখছি কন্ট্রাকশনের কি অবস্থা, দেখছি কন্ট্রাকশন এখানে হয়তো 2 কন্ট্রাকশন পার 10 মিনিট আছে, কিন্তু তাদের অবস্থা হলো মাইল্ড কন্ট্রাকশন। এই মাইল্ড কন্ট্রাকশন দিয়ে তুমি সারাদিন ফেলে রাখো, আই ওয়াশ হবে, কিন্তু কোনো কাজের কাজ হবে না। তাহলে অবশ্যই তাকে অগমেন্ট করাটা উচিত ছিল। আমি যখন অগমেন্ট করি নাই, তখন কি হচ্ছে, অনেকক্ষণ সময় চলে গিয়েছে, এবং ফিটাল হার্ট দেখো ডিসেন্ড করা শুরু করেছে, তার মানে ফিটাল হার্ট কমে যাচ্ছে। তাহলে আমি তো ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে গেছে, সেই জন্য সিজারিয়ান সেকশন করে আমরা বাচ্চার ডেলিভারি করে ফেলেছি। এটাও তাই, ওরকমই আছে। তাহলে যদি অ্যাকশন লাইনকে ক্রস করে, আমরা পেশেন্টকে আবার ইভ্যালুয়েট করব, তার ফুল মেডিকেল অবস্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট করব, আইভি ইনফেকশন লাগলে দিব, এমন হতে পারে ফুল ব্লাডের জন্য ডিসেন্ড করছে না, ক্যাথেটারাইজ করব, এমন হতে পারে পেনের জন্য ইউট্রাসের কন্ট্রাকশনের ইনকোঅর্ডিনেশন হচ্ছে, অ্যানালজেসিক দিব। আর কি আমাদের অপশন আছে হাতে, আমরা সিজার করব যদি ফিটাল ডিস্ট্রেস অথবা অবস্ট্রাকটেড লেবার থেকে ইন ফার্স্ট স্টেজ অফ লেবার, এটা যদি আইডেন্টিফাই করি তাহলে আমরা সিজারিয়ান সেকশন করে দিব। কিন্তু যদি আমরা সেকেন্ড স্টেজ অফ লেবারে পাই এবং আউটলেট যদি ভালো থাকে এবং বাচ্চা যদি অ্যালাইভ থাকে, সেক্ষেত্রে আমরা ফরসেপস অথবা ভেন্টুস করে দিব। তাহলে আমরা কিছু ইন্টারভেনশন করলাম। অক্সিটোসিন যদি আমি দেখি কন্ট্রাকশন ভালো নাই এবং কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, অক্সিটোসিন দিব। সাপোর্টিভ থেরাপি দিব if satisfactory progress is established and dilatation could be anticipated 1 centimeter per hour or faster. তখন আমরা একটু সাপোর্টিভ ট্রিটমেন্ট, একটু ফ্লুইড দিলাম, একটু অক্সিজেন দিলাম, একটু লেফট করে, তখন আমরা একটু ওয়েট করতে পারি। কিন্তু পেশেন্টের প্রলং লেবার হয়েছে ডিউ টু অবস্ট্রাকশন, তখন আমি তাকে বললাম ঠিক আছে বাম কাতে থাকো, অক্সিজেন নাও, দেখো কি হয়, এটা কিন্তু অ্যান্সার হলো না। তাহলে বুঝতে হবে যে উই আর অ্যাট রিস্ক। ওকে, থ্যাংক ইউ। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারলা, তবে একটু প্রথম দিকে একটু কঠিন কঠিন লাগতে পারে। জাস্ট তোমাদের যখন ওয়ার্ড খুলে যাবে তখন তোমরা ওয়ার্ডে গিয়ে অবশ্যই 2-4টা প্যারাগ্রাফ নিজে হাতে ফিল আপ করবে, দেখবে যে একটার সঙ্গে একটা এত ভালো কোরিলেট করা যায়। তুমি যখন বলছো অবস্ট্রাকটেড লেবার, তুমি যখন বলছো ম্যাটারনাল টেকিকার্ডিয়া, তখন কি ফিটাল হার্ট একদম ভালো থাকবে? থাকবে না। তখন যদি রাপচার মেমব্রেন আসে, মেকোনিয়াল স্টেন পাওয়া যাচ্ছে। এই যে ইনফরমেশন গুলোকে সুন্দর করে প্লট করা এবং ইনফরমেশনকে ইন্টারপ্রিট করতে পারা, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি ঠিক টাইম মতো সবকিছু রেকর্ড করলাম কিন্তু আমি ইন্টারপ্রিট করলাম না, তাহলে আমার এই পাঠগ্রাফের কোনো বেনিফিট নাই। ওকে, থ্যাংক ইউ। সবাই ধন্যবাদ জানিয়েছো, থ্যাংক ইউ। তোমাদের সাথে আমার একটু টাইম বেশি হয়ে যাচ্ছে প্রতিদিন। আচ্ছা, নেক্সট ডেতে আমাদের কি পড়ার কথা ছিল, কেউ কি একটু বলবে? আমরা নেক্সট ডেতে কি পড়বো? গাইনি পড়ার কথা ছিল না? আমার তাই মনে আছে। আমরা ফাইব্রয়েড ইউটেরাস করেছি, তারপরে নরমাল লেবার, পার্টোগ্রাফ, এবার আমরা ফিরে যাব আবার গাইনিতে। আমাদের ওভারিয়ান টিউমার পড়ার কথা ছিল, ঠিক না? তো নেক্সট থার্সডেতে আমরা ওভারিয়ান টিউমারটাই পড়বো। থ্যাংক ইউ। আমরা শেষ করছি। সবাই ভালো থাকো এবং সাবধানে থাকো, নিরাপদে থাকো। লকডাউন উঠে যাওয়া মানে যে আমাদের সাবধানতা আরো বাড়াতে হবে। সাবধানতায় হারিয়ে গেলে হবে না। তোমাদের ফ্যামিলি মেম্বার যারা বাসায় আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন আছে, একটু দূরের যারা আত্মীয় স্বজন আছে, একটুখানি প্রোঅ্যাক্টিভ হয়ে তাদের একটু ফোন দিও, খবর নিও, ঘরে থাকার কথা বলো, এবং যেগুলো আমরা শিখেছি শিষ্টাচার, সেই শিষ্টাচার গুলো যেন অবশ্যই চর্চায় আসে, দেন উইল বি ফাইন। আদারওয়াইজ মানুষ যদি ভুল ভাবে যে লকডাউন উঠে গিয়েছে আমাকে আর কিছুই করতে হবে না, তাহলে একটা বড় মিস্টেক হয়ে যাবে। তাসফিয়া লিখেছো একটা প্যারাগ্রাফে দেখিয়েছে যে অ্যালার্ট লাইনটা
রাইট সাইডে শিফটেড, ওটা বুঝো নাই। আচ্ছা, অ্যালার্ট লাইন রাইট সাইডে শিফট হলে আমাকে অ্যালার্ট হতে হবে, আমি কিন্তু তখন কোনো অ্যাকশনে যাচ্ছি না। এইখানে দেখো, এই ছবিটাতেই যদি আমরা দেখি, আমি যখন এইখানে পেশেন্টটাকে দেখেছি তাই না 4 ঘন্টা পরে, তখন কিন্তু শিফটিং হয়েছে অ্যালার্ট লাইন থেকে রাইট সাইডে, এবং আমি অ্যালার্ট হয়েছি যে এই পেশেন্টটার প্রোগ্রেস ঠিক মতো হচ্ছে না, বাট আমি কিন্তু কোনো অ্যাকশনে গেলাম না। আমি এবং তখনও ফিটাল হার্ট কত ছিল, 140 130 120 মতো তখনও কিন্তু ফিটাল হার্ট ছিল, এই যে এই জায়গায় এইটাতে তখনও কত ছিল, তাহলে আরেকটু বেশি ছিল 140। ফিটাল হার্টও ভালো আছে, মায়ের সবকিছু ভালো আছে, তাহলে আমি কোনো অ্যাকশনে কিন্তু এখন যাব না, কিন্তু আমি অবজার্ভ করছি। বাট এমন হতে পারতো যে এই জায়গায় আমার ফিটাল ডিস্ট্রেস শুরু হয়েছে, একদম নেমে গিয়েছে ফিটাল হার্ট, এমন হতে পারে যে আমাকে এখানেই কিছু করা লাগতে পারে। কিন্তু আমরা যদি পুরোপুরি পার্টোগ্রাফটা মেনটেন করি, এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের কিছু করার প্রয়োজন হবে না। এটাই খুবই মজার ব্যাপার যে পার্টোগ্রাফ ফুলফিল করলে, এই জন্যই বলছে তোমার আননেসেসারি অগমেন্টেশন লাগবে না, আননেসেসারি সিজারিয়ান সেকশন লাগবে না, তুমি দিব্যি এ পর্যন্ত ওয়েট করতে পারবা। এইখান পর্যন্ত ওয়েট করার ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো সার্ভিসের ডায়ালিটেশনের একটু পরিবর্তন হয়নি, হেড একটু ডিসেন্ড করেনি, বাট হার্ট রেট কিন্তু অনেক কমে এসছে। সুতরাং আমাকে অবশ্যই তাৎক্ষণিক অ্যাকশনে যেতে হবে, আমি আর ওয়েট করতে পারবো না, সেই জন্য সিজারিয়ান সেকশন করা হয়েছে। এটা না আরেকটা, এই ছবিটা দেখো, এটা কিন্তু একটা নরমাল লেবারের হয়েছে তাই না? দেখো সার্ভিসের প্লটিং শুরু হয়েছিল কত সেন্টিমিটার ডায়ালিটেশন থেকে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার ডায়ালিটেশন থেকে শুরু হয়েছিল, এবং সার্ভিসের আমরা তো অ্যালার্ট লাইনেই প্রথম প্লটিং করব, সে এমন হতে পারতো ডায়ালিটেশন ভালো হলে লেফটে চলে যেতে পারতো, কিন্তু সে লেফটে যায় নাই, তাতে কোনো ক্ষতি নয়। অ্যালার্ট লাইনের উপরেই আমরা নেক্সট 4 ঘন্টা পরে ডায়ালিটেশন দেখছি, যখন এটা ফুললি ডায়ালেটেড হয়ে গিয়েছে, 10 সেন্টিমিটার হয়ে গিয়েছে, এবং হেড যখন আমরা প্রথম পেলাম হেড ছিল 3/5 পালপেবল, সেই হেডে 4 ঘন্টার মধ্যে ডিসেন্ড করে একদম তোমার 0 পালপেবল, তার মানে পুরাটাই নিচে নেমে চলে গিয়েছে। এবং তার দেখো একটা স্পন্টেনিয়াস ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে, এটা ফিমেল বেবি ডেলিভারি হয়েছে, 2.6 কেজি তার ওয়েট ছিল। তাহলে এটা একটা নরমাল লেভেলের পার্টোগ্রাফ দেখছি আমরা। এখানটা তুমি বলছিলা যে অ্যালার্ট লাইন থেকে রাইটে সরে গেলে কি হবে, এটা বলছিলা? অ্যালার্ট লাইন যেটা তাসফিয়া বলেছো যে অ্যালার্ট লাইনটা যে শিফটেড দেখালেন একটা, হ্যাঁ এখানে যে অ্যালার্ট লাইন থেকে এটা শিফটেড দেখিয়েছি, এটা বলতে চাও? ও মডিফাইড হু, ও আচ্ছা, ওটা আগে ছিল, ওটা আমরা বলবো না ওটা কিভাবে মডিফিকেশনটা হয়ে হয়ে আমরা এখনকার তোমার হচ্ছে এখনকার পার্টোগ্রাফটা পেয়েছি, সেটা জাস্ট তোমাদের একটু দেখালাম যে আগের পার্টোগ্রাফটা ওরকম ছিল, যেখানে ল্যাটেন্ট ফেস ছিল, সরে এসছে অ্যালার্ট লাইনটা। অ্যালার্ট লাইন 3 সেন্টিমিটার পর থেকে শুরু হয়েছে, কিন্তু ল্যাটেন্ট ফেস তো তোমার একদম সার্ভিসের 0 ডায়ালিটেশন থেকে ল্যাটেন্ট ফেস আপ টু 3 সেন্টিমিটার পর্যন্ত আগের পার্টোগ্রাফটা ওরকম করে ট্রেসিংটা করা যেত, কিন্তু এখন ওটা বাতিল। সুতরাং ওটা ভুলে যাও, এটা শুধু দেখানোর জন্য যে কিভাবে একটা জিনিসের ভার্সন চেঞ্জ হয়েছে, ওটা আমরা মাথায় রাখবো না। আমরা এই যে এই ধরনের পার্টোগ্রাফ এখন আমরা যেটা দেখছি যে 4 সেন্টিমিটার থেকে অ্যালার্ট লাইন শুরু হয়েছে, এদিকে আর কিছু নাই। সুতরাং অ্যাটলিস্ট সে 4 সেন্টিমিটার না হলে তো আমি তার প্লটিং এই যাব না, হয় সে 4 এ আমি প্লটিং করব, 5 এ করব, 6 এ করব, 7 এ করব, 8 এ করব, যখন যেভাবে আমি পেশেন্টকে পাচ্ছি সেভাবেই আমরা করব। ক্লিয়ার হয়েছে? অ্যালার্ট লাইন ওয়াই অ্যাক্সিস থেকে, হ্যাঁ হ্যাঁ অনেকটা রাইটে ছিল, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাহলে এখন বুঝতে পেরেছো যে আগের আগের ভার্সন ওটা, ওটা নিয়ে আমাদের কোনো কথা নেই, ওটা ভুলে যাই আমরা। ওটা নিয়ে আমরা কিচ্ছু বলবো না, ওটা তোমাদের পরীক্ষাও দিবে না, ওটা বলবো না, জাস্ট একটু ইতিহাস জানতে হয় তাই না, কিভাবে একটা জিনিস পরিবর্তন হতে হতে এত দূর এলো। সেই তোমরা এই যে পার্টোগ্রাফ দেখছো এই চেহারাটাই মনে রাখো, অ্যালার্ট লাইন আছে, অ্যাকশন লাইন আছে, 4 সেন্টিমিটার ডায়ালিটেশন, তার আগে আমি করবোই না, সেজন্য এটা 4 সেন্টিমিটার থেকেই শুরু হয়েছে। যদি আমার প্লটিংটা সবসময় অ্যালার্ট লাইনের উপরে থাকে বা বাঁয়ে থাকে দ্যাটস ফাইন, যদি অ্যালার্ট লাইন থেকে ডাইনে সরে আসে আমি অ্যালার্ট হব, বাট সেখানেও ফুল ডায়ালিটেশন হয়ে ডেলিভারি হয়ে যেতে পারে, কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু ওয়ান্স ইট ক্রসেস দ্য অ্যাকশন লাইন, তাহলে আমাকে কোনো না কোনো
অ্যাকশনে যেতে হবে। ওকে, ডিসেন্ট প্লট করার টাইমে পার অ্যাবডোমিন 2 ফিট পাবল হলে কি ফিতে ডট দিব। তোমার এটা হচ্ছে ডিসেন্টটা তো আমি পার অ্যাবডোমিনালি দেখছি, তো যদি 2 ফিট পালপাবল হয় তাহলে আমরা দেখো এখানে হলো 0, এখানে হচ্ছে 5, যদি 5 পালপাবল তার মানে কি ঢুকেছে একটুও ঢুকে নাই, তখন আমি 5 পালপাবল মানে এখানে 5 এর উপর প্লটিং দিব। ধরো সে হচ্ছে 1 ফিট ঢুকেছে, আমি পালপাবল কতটুকু পাচ্ছি 4 ফিট, আমি যা পালপেট করতে পারছি সেখানে আমার হেডে প্লটিং হবে, তাহলে আমি এখানে 4 দিব। এখন ধরো পালপাবল হচ্ছে 3 ফিট, তার মানে কি 2 ফিট ঢুকেছে, আমি 3 তে দিব, যা আমি পালপাবল পাবো সেখানে দিব। তারপরে আমি দেখলাম হেডটা আরো ঢুকেছে 2 ফিট পালপাবল, তার মানে কি হেড এনগেজ হয়ে গিয়েছে, তাহলে আমি 2 তে দাগ দিব। তারপরে ধরো 1 ফিট পালপাবল, তাহলে আমি 1 এ দাগ দিব। ক্লিয়ার হয়েছে? না, 2 ফিট পালপাবল মানে তুমি 2 তে দাগ দিবে, 3 তে দাগ দিবে না। আমি আবার দেখাই, দেখো যদি 5 পালপাবল হয় তাহলে 5 এ দাগ দিচ্ছি, 4 ফিট মানে 4 এ দাগ দিচ্ছি, 3 ফিট পালপাবল তার মানে কতটুকু ঢুকেছে 2 ফিট ঢুকে গিয়েছে, 3 তে দাগ দিব। 2 ফিট পালপাবল মানে হেড এনগেজড হয়ে গিয়েছে, 2 তে দাগ দিব। 2 ফিট পালপাবল হলে আমরা 3 তে দাগ দিব না। এবার ক্লিয়ার হয়েছে তোমার তাসফিয়া? ক্লিয়ার হচ্ছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো এবং অবশ্যই সুযোগ পেলে পাটোগ্রাফ ফিল আপ করবে। বাসায় তোমরা পাটোগ্রাফ ডাউনলোড করে একটা বানিয়ে পেশেন্টের সিনারিও তৈরি করেও কিন্তু করতে পারো, তোমার হাতের অভ্যস্ততা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 2 তে দাগ দিতে হবে, 2 ফিট পালপাবল হলে 2 তে দাগ দিতে হবে। রাবেয়া রিমো ঠিকই বলেছে। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, ইনশাআল্লাহ নেক্সট রবিবারে যদি কোনো সমস্যা না। বাই।